আজকের ভিডিওতে আমরা সার্কুলার মোশন ডাইনামিক্স বা বৃত্তীয় গতিবিজ্ঞান সংক্রান্ত বিগত বছরের নিট পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করবার চেষ্টা করব। এই আলোচনায় উল্লেখিত প্রশ্নগুলি বাজারে প্রচলিত বিভিন্ন নিট পিওয়াইকিউ সংকলন থেকে গৃহীত হয়েছে। এই আলোচনা নিউটনের গতিসূত্র সংক্রান্ত নিট পিওয়াইকিউ সলিউশনের পার্ট 3, এছাড়া সার্কুলার মোশন কাইনেমেটিক্স সংক্রান্ত নিট পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সমাধান এবং ব্রিফ থিওরির ডিসকাশন আমরা কাইনেমেটিক্স পিওয়াইকিউ সলিউশনের পার্ট 2তে করেছি। উভয় ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেব। এবার সার্কুলার মোশন ডাইনামিক্স সংক্রান্ত প্রশ্নগুলো সমাধান করবার আগে এই সংক্রান্ত ব্রিফ থিওরি ডিসকাশন করে নেওয়া যাক। আমরা বৃত্তীয় স্মৃতিবিজ্ঞান অংশে বা সার্কুলার মোশনের কাইনেমেটিক্স অংশে দেখেছি যে কোনো বস্তু পি যদি একটা সার্কুলার পাথে ও অরিজিনের অ্যারাউন্ডে আবর্তিত হয়, সার্কুলার রেডিয়াস ধরা গেল স্মল আর, পি বস্তুটির ভেলোসিটি ভেক্টর ট্যানজেন্সিয়ালি কাজ করবে ভিটি এর ম্যাগনিটিউডকে বলা হবে ট্যানজেন্সিয়াল স্পিড। এই পি বস্তুটি বৃত্তপথে আবর্তনের জন্য তার মধ্যে একটি কৌণিক বেগ সৃষ্টি হবে। সেই কৌণিক বেগের ম্যাগনিটিউডকে বলা হলো ওমেগা এবং ভি ইকুয়ালস টু ওমেগা আর লেখা হবে। যদি ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ স্পিড, লিনিয়ার ট্যানজেন্সিয়াল স্পিড যদি কনস্ট্যান্ট হয়, তাহলে যেহেতু আর কনস্ট্যান্ট, ওমেগাও কনস্ট্যান্ট থাকবে এবং এই ধরনের মোশনকে আমরা বলবো ইউনিফর্ম সার্কুলার মোশন। সেক্ষেত্রে ভি কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট হওয়ার জন্য অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হবে 0। আমরা বৃত্তীয় গতিবিজ্ঞান বা সার্কুলার মোশন ডাইনামিক্সে শুধুমাত্র ইউনিফর্ম সার্কুলার মোশন নিয়েই চর্চা করব। এবার ইউনিফর্ম সার্কুলার মোশনে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড তো সেম থাকে, কিন্তু তার ডিরেকশন প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন চেঞ্জ হয় তো ভেলোসিটি ভেক্টরও চেঞ্জ হবে, তাহলে ডিভিডিটি করতে গেলে আমরা একটা অ্যাক্সেলারেশন পাবো পি বিন্দু। সেই অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করবে? সেই অ্যাক্সেলারেশন রেডিয়াস বরাবর কেন্দ্রের অভিমুখে কাজ করবে। পি বিন্দু থেকে রেডিয়াস বরাবর কেন্দ্রের অভিমুখে কাজ করবে। সেই জন্য এই অ্যাক্সেলারেশনকে বলা হয় এসি বা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপিটাল বা কেন্দ্রমুখী ত্বরণ। এবার এই অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড কত? সেই ম্যাগনিটিউড দেখা যায় ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। এটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড। এইটুকুনি আমরা সার্কুলার মোশনের কাইনেমেটিক্স পার্টে পড়েছি। এবার ডাইনামিক্স বলতে বোঝানো হয়, কাইনেমেটিক্স হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মোশন নিয়ে পড়লাম বা স্টেটস অফ মোশন নিয়ে পড়লাম। ডাইনামিক্স হচ্ছে কজ অফ দ্যাট স্টেট অফ মোশন। তাহলে ডাইনামিক্স হচ্ছে কজ অফ মোশন। নিউটনের প্রথম গতিসূত্র বলছে যে কজ অফ মোশন হচ্ছে ফোর্স হলো এমন একটা কজ অফ মোশন বা কজ অফ স্টেট অফ মোশন যার অনুপস্থিতিতে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হয়। সুতরাং কোনো ফোর্স যদি বস্তুর উপরে অ্যাপ্লাইড হয়, বস্তুর মাস যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এফ ইকুয়ালস টু এম এ এই হিসাবে লিখতে পারি। খুব ভালো করে দেখো, এখানে এম এ কিন্তু নতুন কোনো ফোর্স নয়, যে রিয়েল এক্সিস্টিং ফোর্স রয়েছে তার ম্যাগনিটিউড আমি এম এর মাধ্যমে লিখলাম। এই পরের যে ভ্যালুটা এম ইন্টু এ, এটা কি দিচ্ছে? এটা এই ফোর্সের ম্যাগনিটিউড বোঝাচ্ছে, ডিরেকশন বোঝাচ্ছে অর্থাৎ অ্যাক্সেলারেশনের ডিরেকশনে ফোর্স প্রযুক্ত হচ্ছে, এবং রোল বোঝাচ্ছে ফোর্সের অর্থাৎ অ্যাক্সেলারেশন তৈরি হওয়ার অর্থ হচ্ছে স্টেট অফ মোশন পরিবর্তিত হওয়া, ভেলোসিটি ভেক্টরের গতিমুখ অথবা তার ম্যাগনিটিউড অথবা উভয় গতিমুখ এবং ম্যাগনিটিউড উভয় চেঞ্জ হওয়া। এই চেঞ্জ অফ মোশনকে সূচিত করছে অ্যাক্সেলারেশন এবং তার কারণ হিসাবে বলছে ফোর্স। এবার ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে এখানে আমরা যাক, এখানে পি বস্তুটি রয়েছে, তার মাস ধরা গেল এম। তাহলে এই বস্তুটি যদি একইভাবে ক্লকওয়াইজ ডিরেকশনে আর রেডিয়াসের একটা বৃত্তপথে ও অরিজিনের অ্যারাউন্ডে সার্কুলার মোশন সম্পন্ন করে এবং ওমেগা এবং ভি এর ভ্যালু যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন হবে। ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য পি বিন্দুর ওপরে অর্থাৎ পি বস্তুর ওপরে অ্যাপ্লাইড অ্যাক্সেলারেশন, পি বস্তুর অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন হবে এসি এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর। এবার এই অ্যাক্সেলারেশনের কারণ কি? অ্যাক্সেলারেশনের কারণ হচ্ছে একটা ফোর্স। তাহলে এম ইন্টু এসি করলে আমরা ফোর্স পাচ্ছি। এই ফোর্সকে এফ সি হিসাবে লিখছি কেন? কারণ অ্যাক্সেলারেশন হচ্ছে সেন্ট্রিপিটাল, তাহলে অ্যাক্সেলারেশনের ডিরেকশনেই ফোর্স থাকবে, সুতরাং ফোর্সও হবে সেন্ট্রিপিটাল। সুতরাং এই ফোর্সকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। আর কি নাম আছে এই ফোর্সের? এই ফোর্সটা দেখো ট্যানজেন্টের সঙ্গে লম্বভাবে থাকে, সুতরাং একে বলা হয় নর্মাল ফোর্স। এছাড়া এটা এই ফোর্সটা ব্যাসার্ধ বরাবর রেডিয়াস বরাবর কেন্দ্রের অভিমুখে কাজ করে, সুতরাং একে বলা হয় রেডিয়াল ফোর্স। ঠিক আছে, আচ্ছা এই ফোর্সের ম্যাগনিটিউড তাহলে কত হবে? ফোর্সের ম্যাগনিটিউড হবে এম এসি এর ম্যাগনিটিউড হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এম ফোর্সের ম্যাগনিটিউড হবে এম ভি স্কোয়ার বাই আর অথবা একে লেখা যায় এম ওমেগা স্কোয়ার আর।
তাহলে এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এবার সেন্ট্রিপিটাল ফোর্স সম্বন্ধে কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে সেন্ট্রিপিটাল ফোর্স কোনো নতুন কোনো ফোর্স নয়, তাহলে এফসি ইজ নো নিউ ফোর্স। তাহলে যেগুলো রিয়েল এক্সিস্টিং ফোর্স রয়েছে, রিয়েল এক্সিস্টিং ফোর্স বলতে কীরকম, যেমন টেনশন ফোর্স হতে পারে, স্প্রিং ফোর্স হতে পারে, ফ্রিকশন, দেন নর্মাল রিয়াকশান, এমজি, অথবা অন্য গ্র্যাভিটেশনাল ফোর্স, অথবা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেইগুলো অ্যাক্টস অ্যাজ সেন্ট্রিপিটাল ফোর্স। সুতরাং সেন্ট্রিপিটাল ফোর্স কোনো নতুন ফোর্স নয়, অবশ্যই এক্ষেত্রে রিয়েল এক্সিস্টিং যেগুলো ফোর্স রয়েছে সেগুলো সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এর পরের পয়েন্টটা বলার আগে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন এখানে দুটো মাস আছে M1 M2, এই দুটো ধর সে L1 এবং L2 এর দুটো স্ট্রিংয়ের মাধ্যমে অ্যাটাচ রয়েছে, এবং স্ট্রিং L1 স্ট্রিংটা সি একটা পেরেকের মাধ্যমে একটা হরাইজন্টাল টেবিলের মধ্যে রাখা আছে। হরাইজন্টাল টেবিলটা আরও বলা আছে স্মুথ। ঠিক আছে, এবার এই সম্পূর্ণ সিস্টেমটাকে, স্ট্রিং এবং মাস সিস্টেমটাকে আমরা সে ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে রোটেট করলাম। তাহলে M1 এর অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে ওমেগা এবং M2 এরও অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে ওমেগা। ভালো করে দেখো, উভয়ের জন্য M1 এবং M2 উভয়ের জন্য এই বৃত্তপথে, এই যে হরাইজন্টাল বৃত্তপথে আবর্তিত হচ্ছে, এর ব্যাসার্ধ কিন্তু আলাদা আলাদা। সুতরাং M1 এর জন্য আমি যদি ভেলোসিটি লিখি, ভেলোসিটি অফ M1, তার ভ্যালু হবে ওমেগা L1, যেহেতু বৃত্তপথের ব্যাসার্ধ M1 এর জন্য হচ্ছে L1, VM2, তার জন্য বৃত্তপথের ব্যাসার্ধ কত হবে, ওমেগা ইন্টু L1 প্লাস L2। ঠিক আছে, L1 প্লাস L2 হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ M2 মাসটার জন্য। এবার এক্ষেত্রে বৃত্তপথে প্রদক্ষিণ করছে M1 এবং M2 সি বিন্দুকে। তাহলে M1 এবং M2 এবং এখানে ওমেগার ভ্যালু কনস্ট্যান্ট, ভি এর ভ্যালু কনস্ট্যান্ট, সুতরাং ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে। এবার ইউনিফর্ম সার্কুলার মোশন হলেও যেহেতু ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, সুতরাং একটা অ্যাক্সেলারেশন থাকবে। সেই অ্যাক্সেলারেশন হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। সেই অ্যাক্সেলারেশনের কারণ কি? কারণ হচ্ছে ফোর্স। সুতরাং বলা যায় M1 এবং M2 উভয়ের উপরেই আনুভূমিক ডিরেকশন, আনুভূমিক শুধু নয়, সেন্টারের দিকে ব্যাসার্ধ বরাবর একটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এছাড়া তো বুঝতেই পারছো নর্মাল রিয়াকশন এবং এমজি রয়েছে উভয়ের জন্য, এবং নর্মাল রিয়াকশন এমজি একে অন্যকে ব্যালেন্স আউট করছে, যেহেতু M1 এবং M2 এই টেবিলের কন্ট্যাক্টে রয়েছে। তাহলে M1 এর উপরে প্রযুক্ত বল কি হবে? আচ্ছা, কি রিয়াল ফোর্স, তার মানে উভয়ের উপরেই একটা সেন্ট্রিপিটাল ফোর্স আছে। কিন্তু আমি বললাম কি, সেন্ট্রিপিটাল ফোর্স কোনো নতুন ধরনের ফোর্স না, কোনো নতুন কোনো ফোর্স না। ফোর্স 4 রকমেরই হয়, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স, দেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স। আমরা মেইনলি গ্র্যাভিটেশনাল এবং বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক কন্ট্যাক্ট ফোর্স নিয়ে কাজ করি, যেমন স্প্রিং ফোর্স ইত্যাদি, স্ট্রিং টেনশন, স্প্রিং ফোর্স, ফ্রিকশন ইত্যাদি। এবার এক্ষেত্রে কোন রিয়াল ফোর্স রয়েছে? M1 এর উপরে আনুভূমিক ডিরেকশনে রিয়াল ফোর্স হচ্ছে একদিকে T1, প্রথম এই স্ট্রিংয়ের জন্য T1 নিলাম, এই দ্বিতীয় স্ট্রিংয়ের জন্য টেনশন ফোর্স নিতে হবে T2, এবং তার ডিরেকশন কোন দিকে হবে? M1 থেকে স্ট্রিং বরাবর আউটওয়ার্ডস। M2 এর উপরে স্ট্রিং বরাবর আউটওয়ার্ডস T2 ফোর্স লাগবে। তাহলে এই যে M2 এর জন্য দেখে নেওয়া যাক। M2 এর জন্য ব্যাপারটা সহজ হয়। M2 এর জন্য একমাত্র ফোর্স আনুভূমিক ডিরেকশনে কাজ করছে T2, এবং এই ফোর্সটা কীরকম? রেডিয়াস বরাবর টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে এখানে লিখে দেওয়া যাক ভালো করে, যেই সেন্ট্রিপিটাল ফোর্স কীরকম হয়, এই ফোর্সটা হয় টুয়ার্ডস দ্য সেন্টার এবং অ্যালং দ্য রেডিয়াস। আচ্ছা, তাহলে এক্ষেত্রে টেনশনই সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছে। সেন্ট্রিপিটাল ফোর্স কি করে? সেন্ট্রিপিটাল ফোর্স এই M2 বস্তুটিকে একটি ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘোরাচ্ছে। ঠিক আছে, তাহলে তার ভ্যালু কত হবে? M2 ওমেগা স্কোয়ার, এবং এর রেডিয়াস হচ্ছে L1 প্লাস L2। ঠিক, আচ্ছা, এবার M1 বস্তুটির জন্য দেখে নেওয়া যাক, সেটা একটু ইন্টারেস্টিং। M1 এর উপরে দেখো দুরকম ফোর্স কাজ করছে আনুভূমিকভাবে, এবং উভয় ফোর্স হচ্ছে রেডিয়াল ফোর্স, T1 এবং T2। কিন্তু এদের মধ্যে T1 হচ্ছে কেন্দ্রমুখী, T1 হচ্ছে কেন্দ্রবিমুখী। কিন্তু এই M1 যেহেতু একটা সার্কুলার পাথে ইউনিফর্ম সার্কুলার মোশন সম্পন্ন করছে হরাইজন্টাল তলে, সুতরাং সেন্টার বরাবর সেন্টারের অভিমুখে কেন্দ্রমুখী এবং ব্যাসার্ধ বরাবর একটা নেট ফোর্স থাকবে। সেই নেট ফোর্স অ্যাক্ট করবে সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে, এবং এই বস্তুটিকে সার্কুলার পাথে আবর্তিত করবে। তাহলে নেট ফোর্স কত? কোন দিকে? এখানে কোথাও সেন্টার রয়েছে, তাহলে সেন্টারের ডিরেকশনে এবং কেন্দ্রমুখী, তাহলে টুয়ার্ড সেন্টার অ্যালং রেডিয়াস। যে নেট টেনশন ফোর্স তার ভ্যালু কত? T1 মাইনাস T2, এবং এই T1 মাইনাস T2 এফসি হিসাবে কাজ করছে। এফসি কিন্তু নতুন কোনো ফোর্স না, বা তার সঙ্গে ব্যালেন্স করছে না। এবং তার ম্যাগনিটিউড কত দাঁড়াবে তাহলে? M1 ওমেগা স্কোয়ার ইন্টু L1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এই লাস্ট পয়েন্ট এখানে লিখছি যে নেট ফোর্স
নেট ফোর্স টুয়ার্ডস সেন্টার অ্যালং রেডিয়াস অ্যাক্টস অ্যাজ সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, এখানে যদি আরও অন্য কোনো ফোর্স থাকে তাদের কম্পোনেন্ট আমরা তাদের কী কী কাজ করব, প্রথম কথা হচ্ছে রেডিয়াস বরাবর নিতে হবে, তাহলে রেডিয়াস বরাবর তাদের কম্পোনেন্ট ভেঙে নেব, দেন সেই সমস্ত ফোর্সের যে নেট হয় অর্থাৎ তাদের যে ভেক্টর সাম হয় যেটা সেন্টার বরাবর থাকে, সেন্ট্রিপিটাল মানে কেন্দ্রমুখী থাকে, সেই সমস্ত ফোর্স হবে ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে কাজ করবে। তাহলে এখানে আরেকটু কয়েকটা কথা বলে নেওয়া যাক। সেন্ট্রিপিটাল ফোর্স কী কী কাজ করে, সেন্ট্রিপিটাল ফোর্স কি, সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু নতুন কোনো ফোর্স না, এটা হচ্ছে একটা ডেসক্রিপশন অফ এ ফোর্স, description of real forces বলতে real forces towards the center along the radius। ডেসক্রিপশন বলতে কি কি, এই ডেসক্রিপশন মানে তিনটে জিনিস বোঝায়। এক নম্বর দেখো আমরা ঠিক F = m এর মতোই, একটা হচ্ছে তার রোল বোঝায়, রোল বলতে যেমন অ্যাক্সেলারেশন স্টেট অফ মোশন ভেলোসিটির পরিবর্তনের জন্য দায়ী, এক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স কী জন্য দায়ী, এই বস্তুটিকে বৃত্তপথে আবর্তিত করতে। শুধুমাত্র ইউনিফর্ম সার্কুলার মোশন না, যদি নন ইউনিফর্ম সার্কুলার মোশনও হয় সেক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স থাকে, তাহলে রোল হচ্ছে সার্কুলার মোশন। সেক্ষেত্রে অন্যরকমও ফোর্স, সেক্ষেত্রে ট্যানজেন্সিয়াল ফোর্সও থাকবে যদি নন ইউনিফর্ম সার্কুলার মোশন হয়। ট্যানজেন্সিয়াল ফোর্সের জন্য ট্যানজেন্সিয়াল লিনিয়ার অ্যাক্সেলারেশন হবে এবং সেজন্য একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হবে, কিন্তু সেটা আমাদের সিলেবাসের অন্তর্গত নয়। আমরা সেন্ট্রিপিটাল ফোর্স সম্বন্ধে আলোচনা করছি। সেন্ট্রিপিটাল ফোর্স সার্কুলার মোশনের কারণ হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, তো ইউনিফর্ম সার্কুলার মোশনের কারণ হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। সুতরাং প্রথম কথা রোল, দ্বিতীয় কথা ডিরেকশন, ডিরেকশন আমি বললাম সেন্ট্রিপিটাল অর্থাৎ রেডিয়াস বরাবর সেন্টারের দিকে কেন্দ্রমুখী, এবং 3 নম্বর হচ্ছে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড বলতে mv²/r অথবা m⍵²r, এইটা সেন্ট্রিপিটাল ফোর্স। সুতরাং সেন্ট্রিপিটাল ফোর্স খুব ভালো করে মনে রাখতে হবে, এটা নতুন কোনো ফোর্স না, যা এক্সিস্টিং রিয়াল ফোর্স রয়েছে সেগুলো সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে কাজ করছে। এবার এই সমস্ত আলোচনা আমরা যেগুলো করলাম সেগুলো করেছি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড অথবা উইথ রেসপেক্ট টু এনি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলতে কি বোঝানো হয়, এমন রেফারেন্স ফ্রেম যেমন গ্রাউন্ডের ক্ষেত্রে তার নিজস্ব অ্যাক্সেলারেশন কত, 0, এবং গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি, বস্তুটি বৃত্তপথে রোটেট করছে। এবার এই আলোচনায় আমরা একটা সেকেন্ড টাইপের ফোর্স বলি, তাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। তবে সেটা দেখার আগে এই একটা কেস, একটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে কীরকম। একটা পার্টিকেল পি রয়েছে, সেটা একটা সি অ্যাক্সিসে বাঁধা রয়েছে, একটা স্ট্রিংয়ের মাধ্যমে টান অবস্থায় রয়েছে স্ট্রিংটা, এবং একটা হরাইজন্টাল প্লেনের এবং পার্টিকেলের মধ্যে কোনো ফ্রিকশন ফোর্স কাজ করছে না, স্মুথ প্লেন, সেখানে একটা হরাইজন্টাল সার্কেল বরাবর বৃত্তপথে সি কেন্দ্রের অ্যারাউন্ডে রোটেট করছে। ঠিক আছে, এই পি কণাটির ধরা যাক ট্যানজেন্সিয়াল স্পিড হচ্ছে ভি এবং তার অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে ওমেগা, রাইট? এই দড়িটার লেংথ ধরে যাওয়া যাক এল। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা গ্রাউন্ডের সাপেক্ষে দেখি, গ্রাউন্ড কি, গ্রাউন্ড হচ্ছে একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে গ্রাউন্ডের অ্যাক্সেলারেশন হচ্ছে, নিজস্ব অ্যাক্সেলারেশন হচ্ছে 0। ঠিক আছে, গ্রাউন্ডের সাপেক্ষে আমরা কি দেখব, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমরা দেখব যে বস্তুটিকে ইউনিফর্ম সার্কুলার মোশন সম্পন্ন করতে এখানে আরও ধরে নিচ্ছি যে ভি হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, ট্যানজেন্সিয়াল স্পিড হচ্ছে কনস্ট্যান্ট। এবার সেহেতু ইউনিফর্ম সার্কুলার মোশন সম্পন্ন হচ্ছে, ট্যানজেন্সিয়াল স্পিড কনস্ট্যান্ট, তো ওমেগাও কনস্ট্যান্ট থাকবে। এবার ইউনিফর্ম সার্কুলার মোশন সম্পন্ন করছে, তাহলে তার কস থাকবে, মোশন থাকলে তার কস থাকবে। তার কস কি, তার কস হচ্ছে একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে। সেন্ট্রিপিটাল ফোর্স কোনো নতুন ফোর্স নয়, এখানে আনুভূমিকভাবে যা টোটাল ফোর্স সেন্টার এর অভিমুখে ব্যাসার্ধ বরাবর কাজ করছে, সেই ফোর্সগুলোই সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করবে। এবার আনুভূমিকভাবে কোন ফোর্স, যদি ফ্রিকশনকে 0 করি, আনুভূমিকভাবে একমাত্র ফোর্স কাজ করছে টেনশন ফোর্স, বস্তু থেকে বাইরের দিকে, বস্তুর মাস ধরে নেওয়া যাক এম, রাইট? তাহলে এই টেনশন ফোর্স অ্যাক্টস অ্যাজ সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে টেনশন ফোর্সের ম্যাগনিটিউড কত হবে, দ্যাট উইল বি mv²/r অথবা m⍵²r। ঠিক আছে, এখানে এফসি মানে কি, এফসি মানে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে সার্কুলার মোশনের কারণ, অথবা ইন জেনারেল যে কোনো কার্ভ লিনিয়ার মোশনের কারণ বলা যায়। আমরা আপাতত ইউনিফর্ম সার্কুলার মোশন নিয়ে ডিল করছি। এবার এটা তো গেল গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে। তাহলে এক কাজ করি, এবার আমরা অন্য একটা ফ্রেমের সাপেক্ষে দেখা যাক, উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম। এখানে রোটেটিং ফ্রেম বলতে কাকে বোঝানো হচ্ছে, রোটেটিং ফ্রেম মানে হচ্ছে পি বস্তু। এই যে পি বস্তুটি রয়েছে তার উপরে আমরা ধরা যাক দাঁড়িয়ে গেলাম।
ঠিক আছে, এবং পি বস্তুর সাপেক্ষে আমরা সমস্ত কিছু দেখছি, অর্থাৎ উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেমের মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু পি বস্তুটির সাপেক্ষেই আমি বস্তুটির গতি দেখছি। তাহলে কয়েকটা পয়েন্ট দেখা যাবে। প্রথম পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখো, পি বস্তুটি যেহেতু বৃত্তপথে আবর্তিত হচ্ছে, সুতরাং রোটেটিং ফ্রেম কিন্তু কোনো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম না, তার নিজস্ব অ্যাক্সেলারেশন রয়েছে এবং সেই অ্যাক্সেলারেশনের মান হচ্ছে অশূন্য। এ অফ পি কত? সেই অ্যাক্সেলারেশন হচ্ছে এসি, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এবং তার মান কত? দ্যাট ইজ ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর কি দেখতে পাবো? পি বস্তুতে যদি আমি পি বস্তুটিতে চড়ে বসি, তাহলে আমরা তার সাপেক্ষে কি দেখতে পাবো? পি রিমেইনস অ্যাট রেস্ট অ্যান্ড ইন ইকুইলিব্রিয়াম উইথ রেসপেক্ট টু ইটসেলফ। এটা একদম রিলেটিভ মোশনে আমরা দেখেছিলাম যে কোনো গাড়ি চলছে, গাড়ির মধ্যে যদি আমি গিয়ে বসে যাই, তাহলে গাড়ির অ্যাক্সেলারেশন ভেক্টরকেও শূন্য করতে হবে, গাড়ির ভেলোসিটিকেও শূন্য করতে হবে, কারণ গাড়ির সাপেক্ষে আমার সাপেক্ষে আমি যদি গাড়ির ভিতরে বসে যাই, আমার সাপেক্ষে গাড়ি এবং গাড়ির ভিতরে থাকা সমস্ত কিছু স্থির অবস্থায় রয়েছে। সুতরাং পি এর ওপর যদি আমি বসে যাই, তাহলে পিকে আমাকে স্থির করে ফেলতে হবে, পি এর অ্যাক্সেলারেশন থাকলে তাকে শূন্য করতে হবে, পি এর ভেলোসিটি থাকলে তাকে শূন্য করতে হবে। এবার যদি পি এর আমি ভেলোসিটিকে শূন্য করে ফেলি, তাহলে পিকে কি কোনো সার্কুলার মোশনে ঘুরতে দেখবো? অথবা পি এর যদি পি নিজের সাপেক্ষে ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামের অর্থ হচ্ছে নেট ফোর্স শূন্য, নেট ফোর্স শূন্য হলে নেট অ্যাক্সেলারেশনও শূন্য। যদি কোনো অ্যাক্সেলারেশন, এক্ষেত্রে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন না থাকে, ঠিক আছে, তাহলে সেই বস্তুটি কি সার্কুলার পাথে ঘুরতে দেখবে না। অবশ্যই ভি এর ভ্যালু শূন্য হলে ওমেগা শূন্য হয়ে যাবে, অথবা এসি শূন্য হলে তো সার্কুলার মোশনই হচ্ছে না। সুতরাং এক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে পিকে দেখবে উইথ রেসপেক্ট টু পি একটু কথাটা শুনতে একটু অন্যরকম, পি এর সাপেক্ষে দেখছি, তাহলে পি ডাজন্ট রোটেট ইন আ সার্কুলার পাথ, ডাজন্ট পারফর্ম এনি সার্কুলার মোশন, কেন? এটা অ্যাট রেস্ট রয়েছে, নিজের সাপেক্ষে অ্যাট রেস্ট রয়েছে। কোনো গতিশীল বস্তুতে যদি আমি বসে যাই, তার সাপেক্ষে দেখলে বস্তুটি স্থির অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে অ্যাট রেস্ট রয়েছে, তার ইট ইমপ্লাইজ কি? ইট ইমপ্লাইজ, যদি আমরা ইট ইমপ্লাইজ এফ সি ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে অ্যাট রেস্ট এবং ইন ইকুইলিব্রিয়াম লিখে দিই। ইকুইলিব্রিয়াম মানে তো হচ্ছে টোটাল ফোর্স শূন্য, টোটাল ফোর্স শূন্য মানে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স শূন্য হবে। তাহলে এটা আমরা উইথ রেসপেক্ট টু পি দেখছি, কিন্তু এটা কিন্তু উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেখছি না। এটা হচ্ছে একটা সম্পূর্ণ ডিফারেন্ট কেস আমরা ধরেছিলাম। এই দুয়ের মধ্যে সিমিলারিটি দেখবো, একই কেসকে আমরা দুভাবে আলোচনা করছি, কিন্তু এটা ডিফারেন্ট রেফারেন্স ফ্রেম ধরেছিলাম। এক্ষেত্রে আমরা পি ফ্রেম অর্থাৎ রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখছি। তাহলে রোটেটিং ফ্রেমের সাপেক্ষে কী দেখতে পেলাম? রোটেটিং ফ্রেমের নিজস্ব অ্যাক্সেলারেশন রয়েছে। দ্বিতীয়ত, রোটেটিং ফ্রেমের সাপেক্ষে সেই পি বস্তুটি অর্থাৎ পি বস্তু তার নিজের সাপেক্ষে স্থির অবস্থায় রয়েছে এবং ইন ইকুইলিব্রিয়ামে রয়েছে। স্থির অবস্থায় থাকার কারণে তার মধ্যে কোনো সার্কুলার মোশন পারফর্ম করছে না, এবং ইকুইলিব্রিয়ামে থাকার কারণে তার মধ্যে কোনো সেন্ট্রিপিটাল ফোর্স নেই। এখানে এফসি কি? সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, এবার এখানেই থেমে থাকলে হবে না, আরও রয়েছে। আমরা নিউটনস ল অফ মোশনে পড়েছি, যদি কোনো রেফারেন্স ফ্রেমে নিজস্ব অ্যাক্সেলারেশন থাকে, ঠিক আছে, কোনো যদি রেফারেন্স ফ্রেমে নিজস্ব অ্যাক্সেলারেশন থাকে এবং সেটা অশূন্য হয়, তাহলে সেই রেফারেন্স ফ্রেমকে বলা হয় নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে এখানে যে রোটেটিং ফ্রেম সেটা কি? সেটা হচ্ছে একটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। NIRF হিসেবে লিখলাম, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আরও কি দেখতে পাই? একটা এক্সট্রা ডাইরেক্টলি আমরা অ্যাজ ইট ইজ নিউটনস ল অফ মোশন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ভ্যালিড হয় না। নিউটনস ল অফ মোশন যদি প্রয়োগ করতে হয়, তার সঙ্গে একটা এক্সট্রা কনসেপ্ট আমরা জুড়ে দিই, সেটা হচ্ছে সিউডো ফোর্স। সিউডো ফোর্স কি? সিউডো ফোর্স হচ্ছে এক ধরনের ইমাজিনারি ফোর্স। এটা এক ধরনের ম্যাথামেটিক্যাল একটা কনসেপ্ট, এর কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই। নিউটনস ল অফ মোশন অ্যাজ ইট ইজ নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে ভ্যালিড হয় না। তাকে ভ্যালিড করবার জন্য, অর্থাৎ প্রয়োগ করবার জন্য, নিউটনস ল অফ মোশন প্রয়োগ করবার জন্য আমরা একটা এক্সট্রা ফোর্স কনসিডার করি। সেই ফোর্সই হচ্ছে সিউডো ফোর্স বা ইমাজিনারি ফোর্স বা কাল্পনিক বল, ছদ্ম বল বা কাল্পনিক বল। এবার এই ইমাজিনারি ফোর্সের ভ্যালু কীরকম হয়? এফপি ইকুয়ালস টু এম অফ অবজেক্ট, যার উপরে এই বল প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ যার আমরা যে বস্তুর আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, এবং শুধুমাত্র তাই নয়, এই অ্যাক্সেলারেশনের অপোজিট ডিরেকশনে এই সিউডো ফোর্স কাজ করে। তাহলে এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। সিউডো ফোর্স ইকুয়ালস টু মাইনাস অফ এম অফ অবজেক্ট ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে রোটেটিং ফ্রেম যেহেতু নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, সেহেতু আমরা ডাইরেক্ট NLM ইউজ করতে পারবো না, সুতরাং আমাদেরকে একটা সিউডো ফোর্স অ্যাড করতে হবে।
এই সিউডো ফোর্সের ম্যাগনিটিউড কত হবে এক্ষেত্রে? সিউডো ফোর্সের ম্যাগনিটিউড যদি পি বস্তুর ওপরে, আমরা পি বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, তো পি বস্তুর মাস হচ্ছে এম ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য রেফারেন্স ফ্রেম কত? এপি, এপি হচ্ছে এসি। এবং যদি আমরা ভেক্টর সাইন নিই তাহলে সিউডো ফোর্সটা এই এসি ভেক্টরের অপোজিটে লাগবে। এবার দেখে নেওয়া যাক সিউডো ফোর্সটা কীরকম। তাহলে আমরা এই এক মিনিট, তাহলে আমরা পি বস্তুতে বসে গিয়েছি, উইথ রেসপেক্ট টু পি দেখছি ভেলোসিটি শূন্য হয়ে গিয়েছে, ওমেগা শূন্য হয়ে গিয়েছে, অর্থাৎ এটা বৃত্তপথে আর রোটেট করছে না, স্থির অবস্থায় রয়ে গিয়েছে উইথ রেসপেক্ট টু পি। এবার পি বস্তুর উপরে শুধুমাত্র তাই নয়, ইকুইলিব্রিয়ামে রয়েছে। পি বস্তুর উপরে প্রথমে দেখে নেওয়া যায় কী কী ফোর্স কাজ করছে। একটা ফোর্স তো টি অ্যাজ ইট ইজ রয়েছে, কারণ এটা হচ্ছে একটা রিয়াল ফোর্স, ঠিক আছে। আচ্ছা, আর কি ফোর্স কাজ করছে? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকার কারণে এর উপর একটা সিউডো ফোর্স কাজ করবে, যেহেতু পি এর নিজস্ব অ্যাক্সিলারেশন কোন দিকে? নিজস্ব অ্যাক্সিলারেশন ছিল এসি, অর্থাৎ সেন্ট্রিপিটাল, অর্থাৎ সেন্টারের ডিরেকশনে, ব্যাসার্ধ বরাবর সেন্টারের ডিরেকশনে। সুতরাং এর ওপরে যে সিউডো ফোর্স কাজ করবে সেটা হবে ব্যাসার্ধ বরাবর, কিন্তু সেন্টার থেকে বিপরীত দিকে, আউটওয়ার্ড টু দ্য সেন্টার, ঠিক আছে। এবং এই ফোর্সের ম্যাগনিটিউড কত হবে? এম, দ্যাট ইজ মাস অফ দ্য অবজেক্ট, ইন্টু এসি, রাইট। এই যে সিউডো ফোর্স, এটাকেই বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। এবং এই সেন্ট্রিফিউগাল ফোর্সকেও এফসি হিসাবে লেখা হয়, ঠিক আছে। এখানে কিন্তু আমরা উইথ রেসপেক্ট টু পি দেখেছি, সুতরাং সেন্ট্রিপিটাল ফোর্স যেটাকে আমরা এর আগে এফসি হিসাবে লিখলাম, এটা একটু কনফিউজিং হতে পারে, দুটোকে এফসি হিসাবে লেখা হয়। সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু এক্ষেত্রে শূন্য, যেহেতু বস্তুটির সার্কেলে রোটেট করছে উইথ রেসপেক্ট টু পি, রাইট। আচ্ছা, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সের ম্যাগনিটিউড কত দাঁড়ালো? এম ইন্টু পি এর নিজস্ব, পি যে বস্তুটি তার নিজস্ব অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ এসি। এসি এর ম্যাগনিটিউড কত? এসি হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, অথবা একে লেখা যায় এম ওমেগা স্কোয়ার আর। একদম সেন্ট্রিপিটাল ফোর্সের মতোই, কিন্তু এটা কিন্তু একটা সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স কীরকম ফোর্স? এটা হচ্ছে একটা সিউডো ফোর্স। যেখানে আমরা দেখেছিলাম যে সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে একটা রিয়াল ফোর্স, মানে নতুন কোনো ফোর্স নয়, কিন্তু কোনো রিয়াল ফোর্সই সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে কাজ করে। যেখানে সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু নিজের মধ্যে একটা ফোর্স, ঠিক আছে, আলাদা একটা ফোর্স, কিন্তু এটা রিয়াল ফোর্স নয়, এটা একটা সিউডো ফোর্স। আমরা যখন একটা অ্যাক্সেলারেটিং রোটেটিং ফ্রেমের সাপেক্ষে লিখলাম, এটা হচ্ছে একটা অ্যাক্সেলারেটেড পি। কীরকম? পি বস্তুটি অ্যাক্সেলারেটেড, অর্থাৎ এসি অ্যাক্সেলারেশন যুক্ত এবং রোটেটিং ফ্রেম, তার সাপেক্ষে দেখলে সেন্ট্রিফিউগাল ফোর্স কনসিডার করতে হবে, রাইট। আচ্ছা, আর কি পয়েন্ট রয়েছে? আমরা জানি যে পি বস্তু তার নিজের সাপেক্ষে ইকুইলিব্রিয়ামে রয়েছে, সুতরাং ইকুইলিব্রিয়াম, অর্থাৎ একটা তো ভার্টিক্যাল ইকুইলিব্রিয়ামের জন্য এন ইকুয়াল টু এমজি, সেটা আমরা গ্রাউন্ড ফ্রেমেও দাঁড়িয়ে দেখেছি, কিন্তু হরাইজন্টাল ইকুইলিব্রিয়ামও এক্ষেত্রে রয়েছে। সেই ইকুইলিব্রিয়ামের জন্য কি দেখতে পাবো? একটা ফোর্স হচ্ছে টি ইকুয়ালস টু এম এসি, বা অর টি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, অর এম ওমেগা স্কোয়ার আর। এক্ষেত্রে এর আগের ক্ষেত্রে কি দেখেছিলাম, দুটোর মধ্যে কম্পেয়ার করে দিই, তাহলে আমি বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এক্ষেত্রে আগে বলে দিই, এক্ষেত্রে কি করছে? রিয়াল ফোর্স অ্যালং রেডিয়াস টুয়ার্ড সেন্টার কি করছে? ব্যালেন্স করছে। কাকে? সিউডো ফোর্সকে। সিউডো ফোর্স কি? সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সরি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কার সাপেক্ষে? এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম। আর যদি আমরা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেখতাম বা অন্য কোনো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে দেখতাম, তাহলে সেখানে কি হচ্ছিল? সেখানে রিয়াল ফোর্স, এটা কি কপি করে নিই, সেখানে রিয়াল ফোর্স অ্যালং রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার, সেটা অ্যাক্টস অ্যাজ কি না সেন্ট্রিপিটাল ফোর্স।
ঠিক আছে, তো এই পয়েন্টটা ভালো করে মাথায় রাখতে হবে। উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, যদি রেফারেন্স ফ্রেম আমার হয় ইনার্শিয়াল অথবা জেনারেলি গ্রাউন্ডের সাপেক্ষে দেখি, সেক্ষেত্রে রোটেট করছিল অবজেক্টটা, এবং সেই সাপেক্ষে রিয়াল ফোর্স যা কিছু অ্যালং রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার ছিল সেটা সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছিল এবং সার্কুলার মোশন করতে, এক্ষেত্রে ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করতে সাহায্য করছিল। কিন্তু যদি আমরা রোটেটিং ফ্রেম অর্থাৎ সেই সার্কুলার মোশন করা বস্তুর ওপরে চেপে বসি বা তার সাপেক্ষে ব্যাপারগুলো দেখতে শুরু করি, তখন কি করব, প্রথমে বস্তুটিকে স্থির করে ফেলতে হবে এবং বস্তুটি ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে সেক্ষেত্রে রিয়াল ফোর্স যা কিছু কাজ করছিল তাকে, সেটা তার কাজ কী হবে, সেটা ব্যালেন্স আউট করবে অথবা নালিফাই করবে কাকে, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য। সেন্ট্রিফিউগাল ফোর্স কি, সেন্ট্রিফিউগাল ফোর্স একটা আলাদা ফোর্স, কিন্তু সেটা রিয়েল ফোর্স নয়, সেটা হচ্ছে একটা ইমাজিনারি ফোর্স। এক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স কোনো আলাদা ফোর্স নয়, রিয়েল ফোর্সই সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করছে। এবং এক্ষেত্রেও দেখো আমরা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে বের করলাম T=mv²/r, আবার আমরা যখন গ্রাউন্ড ফ্রেমে দেখেছিলাম তখনও বের করেছিলাম T=mv²/r। সুতরাং যে কোনো অঙ্ক সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশনের যে কোনো অঙ্ককে আমরা গ্রাউন্ড ফ্রেমে শুধুমাত্র সেন্ট্রিপিটাল ফোর্স ইউজ করে করতে পারি, আবার রোটেটিং ফ্রেমে দাঁড়িয়ে সেন্ট্রিফিউগাল ফোর্সের ইউজ করে নিয়েও করতে পারি। ঠিক আছে, একদম সিউডো ফোর্সের মতোই। সিউডো ফোর্সের অঙ্ককে সিউডো ফোর্সের ইউজ ছাড়া আমরা গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে করতে পারতাম, অথবা সিউডো ফোর্স নিয়েও করতে পারতাম। এবার সিউডো ফোর্সের মধ্যে সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ করার সুবিধা কি, সুবিধা হচ্ছে আমরা জেনারেলি দুরকম ফোর্স লিখে তাকে ব্যালেন্স করতে বেশি সুবিধা হয়, রাদার দ্যান কোনো রিয়েল ফোর্স বের করলাম এবং সেই তাকে F=ma, ক্ষেত্রে F=mac এই হিসেবে লিখলাম। দ্বিতীয়ত, অনেক রকম আমরা স্লাইডিং এর প্রশ্ন অর্থাৎ পিছলে যাওয়ার অঙ্ক দেখব, এবং সেই হিসাবে ফ্রিকশন, এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশনের ডিরেকশন চেঞ্জ হতে পারে, কখনো স্ট্যাটিক ফ্রিকশন ইনওয়ার্ডস লাগবে, কখনো আউটওয়ার্ডস লাগবে। যে স্ট্যাটিক ফ্রিকশন ছাড়া আরও যদি কোনো ফোর্স কাজ মানে প্রযুক্ত হয় বস্তুর ওপরে, যেমন mg বা টেনশন ফোর্স, তার কোনো কম্পোনেন্ট, তাহলে একাধিক ফোর্স যদি থাকে তাহলে কোন ধরনের ফোর্স, কতগুলো ফোর্স সেন্ট্রিপিটাল, সেটা অনেক সময় বের করা অসুবিধাজনক হয়ে পড়ে। বিশেষ করে ফ্রিকশনের ডিরেকশন কখনো আউটওয়ার্ড দেখবো, কখনো ইনওয়ার্ড দেখবো, তাহলে অন্যান্য ফোর্সের সঙ্গে অ্যাড করতে হবে না বিয়োগ করতে হবে, সেগুলো অসুবিধাজনক হয়ে পড়ে। যেক্ষেত্রে সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ করলে সেটা খুব সহজ হয়ে যায়। যেমন এই অঙ্কটার ক্ষেত্রেই দেখে নাও খুব ভালো করে, ধরা যাক টেনশন ফোর্সের ভ্যালু, টেনশন ফোর্সকে কী করছে, এই রোটেটিং ফ্রেমে দেখলে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা, সেটা এই অবজেক্টটাকে কী করছে, বাইরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। টেনশন বস্তুটিকে সেই বাইরের দিকে আউটওয়ার্ড পুলকে ব্যালেন্স করছে। যদি এই আউটওয়ার্ড পুল খুব বেড়ে যায়, অর্থাৎ খুব কেমন করে বাড়তে পারে, ভি এর ভ্যালু খুব বেড়ে যেতে পারে, অথবা আর এর ভ্যালু খুব কমে যেতে পারে, ওমেগার ভ্যালু বেড়ে যেতে পারে, যার ফলে কি সেন্ট্রিফিউগাল ফোর্স খুব বেড়ে যাবে। এবার সেই ফোর্স, সেই আউটওয়ার্ড পুল যদি টেনশন ফোর্সের যে ম্যাক্সিমাম ভ্যালু তাকে সুপারসেট করে, তাহলে দড়িটি ছিঁড়ে যাবে এবং পি বস্তুটি বাইরের দিকে স্লাইড করে যাবে, বাইরের দিকে পিছলে যাবে বা সরে যাবে। ঠিক আছে, এবার এই সংক্রান্ত থিওরির ব্রিফ রিভিশন করলাম। এবার এই সংক্রান্ত নিট পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন সংক্রান্ত ডাইনামিক্স অর্থাৎ গতিবিজ্ঞানের ব্রিফ ডিসকাশনের পরে সেন্ট্রিপিটাল ফোর্স সম্বন্ধে পড়লাম, সেখানে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স সম্বন্ধে পড়লাম। এবার এই সংক্রান্ত নিট পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, one end of string of length L is connected to a particle of mass m and other end is connected to a small peg on a smooth horizontal table. If the particle moves in a circle with speed v, then the net force on the particle directed towards center will be. Net force on the particle directed towards center মানে কোন ধরনের ফোর্স, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, এবার সেন্ট্রিপিটাল ফোর্স বের করবার জন্য আমরা গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে করলে যথেষ্ট হয়ে যায়। তাহলে কীরকম বলেছে, এর আগে যেমন ছবি এঁকেছিলাম থিওরি ডিসকাশনের সময়, এরকম একটা স্মল পেগের মাধ্যমে আটকানো আছে, এল হচ্ছে লেন্থ, এবং এটা একটা হরাইজন্টাল স্মুথ হরাইজন্টাল টেবিল, তার মানে ফ্রিকশন ফোর্স নেই, সেখানে বৃত্তপথে এইভাবে রোটেট করছে, রাইট। এবার এর মাস হচ্ছে এম। তাহলে নেট ফোর্স অন দ্য পার্টিকেল কত, নেট ফোর্স আনুভূমিকভাবে নেট ফোর্স একটাই ফোর্স রয়েছে, সেটা হচ্ছে টেনশন ফোর্স, এবং সেটাই ব্যাসার্ধ বরাবর টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে একমাত্র ফোর্স হচ্ছে অপশন নাম্বার ডি। ঠিক আছে, এবার অনেকে এখানে ভুল কি করে, ভালো করে মনে রাখো যে সেন্ট্রিপিটাল ফোর্স নতুন কোনো ফোর্স নয়, এক্ষেত্রে টি টেনশন সেটাই সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে যখন ইকুয়াল লিখছি তার মানে হচ্ছে অ্যাক্টস অ্যাজ, কাজ করছে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে, এবং তার ম্যাগনিটিউড সেজন্য দাঁড়াবে কত, mv²/L অথবা m⍵²L, যার ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ভি এর ভ্যালু দেওয়া আছে, রাইট। তাহলে এটা হচ্ছে টি এর ম্যাগনিটিউড বা টি এর ডেসক্রিপশন বলতে পারো। ঠিক আছে, এটা কিন্তু নতুন কোনো ফোর্স নেই। ভুল কোথায় হয়, যখন যদি আমরা সেন্ট্রিপিটাল ফোর্সকে নতুন কোনো ফোর্স ভেবে নিই, তাহলে ভাবতে পারি যে টি প্লাস mv²/L, কিন্তু সেটা কিন্তু এটা করে দিয়ে আছে, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ভুল জিনিস। ঠিক আছে, mv²/L কোনো আলাদা ফোর্স না, এটা কেবলমাত্র টি এর ম্যাগনিটিউড বোঝাচ্ছে। যেমন F=ma যখন লিখি, তখন এম এ কিন্তু আলাদা কোনো ফোর্স হয় না, এম এ হয় কি এফ এর
ম্যাগনিটিউড, ডিরেকশন, রোল এগুলো বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে শুধুমাত্র সেন্টিপিটাল ফোর্স বের করতে হতো, সেটাই বের করলাম। সেন্টিপিটাল ফোর্স কি, সেন্টিপিটাল ফোর্স হিসাবে কে কাজ করছে এক্ষেত্রে? টেনশন ফোর্স। এরপরের অঙ্ক, 2 stones of masses small m and 2m are whirled in a horizontal circles. The heavier one in radius r/2 and lighter one in radius r. The tangential speed of the lighter stone is n times that of the value of the heavier stone. They experience same centripetal force. Centripetal force আবার, সুতরাং আমরা এক্ষেত্রে গ্রাউন্ডের রেসপেক্টেই কাজ করব। কি বলেছে? একইভাবে দুটো স্টোন, একটা হচ্ছে m, এখানে ডিফারেন্ট সার্কেল, কোনো কনসেন্ট্রিক সার্কেলের কথা বলেনি, তো এরকমভাবে দুটো স্টোনকে ওয়ার্ল্ড করা হলো, যেটা হেভিয়ার ওয়ান তার রেডিয়াসটা কম। হেভিয়ার ওয়ানের জন্য রেডিয়াস হচ্ছে r/2 আর লাইটার ওয়ানের জন্য রেডিয়াস হচ্ছে r, রাইট? এখানে কোনো ইয়ের কথা বলেনি, ফ্রিকশনের কথা বলেনি, সুতরাং আমরা ধরে নিচ্ছি এখানে কেবল ফ্রিকশন তো নেই, কারণ হরাইজন্টাল থেকে এরকম করে হাতে ধরে নিয়ে এভাবে আমি ঘুরিয়েছি এটাকে হরাইজন্টাল সার্কেলে, রাইট? তাহলে এখানে কোনো ফ্রিকশনের কথা নেই। ট্যানজেন্সিয়াল স্পিড, এবার ট্যানজেন্সিয়াল স্পিড দিয়েছে, তাহলে ট্যানজেন্সিয়াল স্পিড অফ দ্য লাইটার ওয়ান ইজ লাইটার স্টোন ইজ n টাইমস দ্যাট অফ দ্য ভ্যালু অফ দ্য হেভিয়ার স্টোন। হেভিয়ার স্টোনের জন্য ট্যানজেন্সিয়াল স্পিডের ভ্যালু যদি v হয়, তাহলে লাইটার স্টোনের জন্য সেই ভ্যালু কত হবে? nv। এবার দে এক্সপিরিয়েন্স সেম সেন্ট্রিপিটাল ফোর্স। সেক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স বলতে এই টেনশন ফোর্স কাজ করছে। টেনশন ফোর্সের ম্যাগনিটিউড বের করলেই হয়ে যাবে। এক্ষেত্রে বলেছে সেম সেন্ট্রিপিটাল ফোর্সের টেনশন ফোর্স দুটোর জন্য সমান, তাহলে টেনশন ফোর্স ইকুয়ালস টু, এভাবে লিখছি, Fc ফর m ইকুয়ালস টু Fc ফর 2m, দুটি বস্তুর জন্য। এবারে ম্যাগনিটিউড বসাবো, ম্যাগনিটিউড কত হবে? mv²/r, তাহলে m nv তার স্কোয়ার ডিভাইডেড বাই r ইকুয়ালস টু 2m v স্কোয়ার ডিভাইডেড বাই r/2। ঠিক আছে, এবার একে ক্যালকুলেশন করো। এমগুলো কেটে যাবে, আরগুলো কেটে যাবে, ভি স্কোয়ারগুলো দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, ও দুইটা ওপরে গিয়ে 4, এখানে n স্কোয়ার, তাহলে n স্কোয়ার ইকুয়ালস টু 4 পাবো, তাহলে n ইকুয়ালস টু 2, রাইট? একটু ক্যালকুলেশন ছিল, সহজ অঙ্ক, উত্তর হচ্ছে 2। এরপরের অঙ্ক দেখে নেওয়া যাক। বলেছে a ball of mass 0.25 kg attached to the end of a string of length 1.96 meter is moving in a horizontal circle. The string will break. এক্ষেত্রেও একইভাবে আমরা এরকম স্ট্রিংকে ধরে নিয়ে এভাবে ওয়ার্ক করছি। একটা বল বলেছে, ঠিক আছে। বলের মাস হচ্ছে 0.25 কেজি আর স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে 1.96 মিটার। এটা হরাইজন্টাল সার্কেলে এইভাবে ঘুরছে। The string will break if the tension is more than 25 নিউটন। তাহলে টেনশন কোন দিকে কাজ করবে? সেন্টার বরাবর, ব্যাসার্ধ বরাবর সেন্টারের অভিমুখে। তাহলে টি ম্যাক্সের ভ্যালু দেওয়া আছে, দ্যাট ইজ 25 নিউটন। দ্য ম্যাক্সিমাম স্পিড উইথ হুইচ দ্য বল ক্যান বি মুভড। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা 2 রকম ফ্রেমের মাধ্যমে করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কেমন করে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। তাহলে প্রথমে আমরা গ্রাউন্ড ফ্রেমে দেখবো। গ্রাউন্ড ফ্রেম কি? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, সুতরাং এক্ষেত্রে শুধুমাত্র সেন্ট্রিপিটাল ফোর্স ইউজ হবে। গ্রাউন্ড ফ্রেমে দেখলে আমরা কি দেখবো? বলটা একটা হরাইজন্টাল সার্কেলে মুভ করছে, রাইট? তাহলে তার মধ্যে একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার হবে সার্কেলে মুভ করার জন্য। সেই সেন্ট্রিপিটাল ফোর্সের যোগানকে দেবে টেনশন ফোর্স। তাহলে টেনশন ফোর্স দ্যাট উইল বি ইকুয়ালস টু সেন্ট্রিপিটাল ফোর্স, দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ সেন্ট্রিপিটাল ফোর্স অ্যান্ড উইল বি ইকুয়ালস টু কত? mv²/r। এখানে কেবলমাত্র স্পিড চেয়েছে, তার মানে ট্যানজেন্সিয়াল স্পিড। আচ্ছা, এবার যদি আমরা ভালো করে দেখো, যদি আমরা ভি এর ভ্যালুকে ম্যাক্সিমাম করি, তাহলে এম আর আর এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, তাহলে টেনশনের ভ্যালু ম্যাক্সিমাম হতে হবে, এবং ভি ম্যাক্সই আমার কাছে চেয়েছে, তাহলে ভি ম্যাক্স দ্যাট উইল বি ইকুয়ালস টু টি আর ডিভাইডেড বাই এম হোল আন্ডার রুট, এটা হচ্ছে টি ম্যাক্স, রাইট? টি ম্যাক্স ইন্টু আর ডিভাইডেড বাই এম, তার পুরোটার আন্ডার রুট, রাইট? তাহলে টি ম্যাক্সের ভ্যালু কত দেওয়া আছে? ভ্যালুগুলো এবার বসিয়ে দাও খালি। টি ম্যাক্সের ভ্যালু দেওয়া আছে 25 নিউটন, আর এর ভ্যালু দেওয়া আছে 1.96 মিটার, এটা দেওয়া আছে 0.25 কেজি, সবগুলো এসআই ইউনিটে দেওয়া, তার মানে ভি ম্যাক্সের ভ্যালু বেরোবে মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে এই দুটো কেটে নিয়ে নিচ্ছি, ওপরে 100 আর এটা কেটে নিয়ে নিচে 100 কেটে গেল, তাহলে আন্ডার রুট অফ 196 হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। তাহলে আনসার দাঁড়াবে 14 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানে কেবলমাত্র স্পিড চেয়েছে, অ্যাঙ্গুলার স্পিড কিন্তু চাইনি। অ্যাঙ্গুলার স্পিড জানতে চাইলে আমাকে 14কে আবার 1.96 দিয়ে ভাগ করতে হতো। ঠিক আছে, আচ্ছা, এবার এটা গেল গ্রাউন্ড ফ্রেমে। যদি আমি একই জিনিসকে রোটেটিং ফ্রেমের সাপেক্ষে লিখে দিই,
রোটেটিং ফ্রেম বলতে এক্ষেত্রে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের কনসেপ্ট ইউজ করবো। তাহলে দেখে নেওয়া যাক। হ্যাঁ, রোটেটিং ফ্রেম বলতে উইথ রেসপেক্ট টু বি, ঠিক আছে, বলের সাপেক্ষে। আচ্ছা, বলের সাপেক্ষে দেখলে প্রথমে আমাকে একটা সিউডো ফোর্স অ্যাড করতে হবে, যেটি সেন্ট্রিফিউগাল ফোর্স। তার ভ্যালু কত হবে? এম। আমি এক্ষেত্রে একবারে টি ম্যাক্স ধরে নিয়ে দিচ্ছি, তাহলে ভি ম্যাক্স হবে। বা আমি এক কাজ করি, ভি ম্যাক্স এখনই ধরবো না, তাহলে পুরো লজিকটা ক্লিয়ার হবে। ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্স, এবার বি অবজেক্টটা তার নিজের সাপেক্ষে কেমনভাবে রয়েছে? অ্যাট রেস্ট রয়েছে এবং ইন ইকুইলিব্রিয়াম রয়েছে। এবার হরাইজন্টাল ইকুইলিব্রিয়ামের জন্য আমরা কি লিখতে পারি? এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু টি। তাহলে একদিকে টি, একদিকে এম ভি স্কোয়ার বাই আর, এরা একে অন্যকে ব্যালেন্স আউট করবে। এবার ভি এর জায়গায় যদি ভি ম্যাক্স বসাই, তাহলে টি এর জায়গায় টি ম্যাক্স বসাতে হবে। এবং সিমিলারলি চলে এলো ভি ম্যাক্স ইকুয়ালস টু টি ম্যাক্স ইন্টু আর ডিভাইডেড বাই এম হোল আন্ডার রুট, ঠিক আছে। তারপর তোমরা এই ভ্যালু বসিয়ে নিয়ে একই আনসার পেয়ে যাবে। তাহলে একই অঙ্ককে আমরা রোটেটিং ফ্রেমের সাপেক্ষেও দেখতে পারি, আবার গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষেও দেখতে পারি। গ্রাউন্ড ফ্রেমের জন্য রিয়েল ফোর্সগুলো, এটা কি এম ভি স্কোয়ার বাই আর, সেক্ষেত্রে কি দ্য সেন্ট্রিপিটাল ফোর্সের ম্যাগনিটিউড তার যোগান দিয়েছে। এবং রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখলে, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে দেখলে টি, দ্যাট ইজ রিয়েল ফোর্স, সেটা ব্যালেন্স আউট করেছে কাকে? না সেন্ট্রিফিউগাল ফোর্স, হুইচ ইজ এ সিউডো ফোর্স, তাকে। এর পরের অঙ্ক বলেছে আ গ্রামাফোন রেকর্ড ইজ রিভলভিং উইথ অ্যান অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তাহলে এরকম একটা গ্রামাফোন রেকর্ড রয়েছে, সেটা তার সেন্টার এরকম ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার স্পিডে রিভলভ করছে। আ কয়েন ইজ প্লেসড অ্যাট আ ডিস্টেন্স আর ফ্রম দ্য সেন্টার অফ দ্য রেকর্ড। তাহলে সেন্টার অফ দ্য রেকর্ড থেকে আর ডিস্টেন্সে একটা কয়েন রাখা আছে। দ্য স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ মিউ। তাহলে মিউ এস ইকুয়ালস টু মিউ, এবং দ্য কয়েন উইল রিভলভ উইথ দ্য রেকর্ড ইফ। আচ্ছা, তাহলে ফ্রিকশনের কারণে বুঝতেই পারছো কয়েনটাও এই রেকর্ডের উপরে থেকে একটা হরাইজন্টাল সার্কেলে রিভলভ করবে এবং তার অ্যাঙ্গুলার স্পিড হবে ওমেগা। এবার আমরা প্রথমে এই কেসটাকে গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে দেখব। গ্রাউন্ড ফ্রেমে কি হবে? গ্রাউন্ড ফ্রেমে কয়েনটাকে আমরা রিভলভ করতে দেখব এবং সেই সার্কুলার মোশন, যেহেতু এখানে বলে দেওয়া নেই, কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটির ভ্যালু কেবলমাত্র দেওয়া রয়েছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কিছু বলা নেই, সুতরাং এক্ষেত্রে ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে, অর্থাৎ ওমেগার ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট। এবার ইউনিফর্ম সার্কুলার মোশন করতে দেখবো। ইউনিফর্ম সার্কুলার মোশনের কারণে তার দরকার হবে একটা সেন্ট্রিপিটাল ফোর্স, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের যোগানকে দেবে। এক্ষেত্রে দেখো আনুভূমিকভাবে নর্মাল রিয়াকশন আর এমজিতে কোন দিকে কাজ করছে? নর্মাল রিয়াকশন উপর দিকে কাজ করছে আর এমজি নিচের দিকে কাজ করছে, এরা একে অন্যকে ব্যালেন্স আউট করবে। আনুভূমিকভাবে একমাত্র ফোর্স হচ্ছে ফ্রিকশন ফোর্স। এবার এই ফ্রিকশনটা কোন ধরনের ফ্রিকশন? দেখো, দেখে মনে হচ্ছে যে এই কয়েনটা যেহেতু একটা ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে মুভ করছে, সুতরাং তার মধ্যে একটা দ্রুতি থাকবে, রৈখিক লিনিয়ার ভেলোসিটিও থাকবে, রৈখিক দ্রুতি বা রৈখিক বেগ থাকবে। তাহলে এক্ষেত্রে কাইনেটিক ফ্রিকশন ইউজ করার কথা, কিন্তু আমরা শুধুমাত্র কয়েনের সেন্টারের দিকে, কয়েনের ব্যাসার্ধ বরাবর, এই কয়েনটা যে বৃত্তপথে মুভ করছে তার ব্যাসার্ধ বরাবর এবং গ্রামাফোন রেকর্ডের সেন্টারের অভিমুখে যে ফ্রিকশন ফোর্স কাজ করছে সেই নিয়ে আলোচনা করছে। এই রেডিয়াসটা, যে হরাইজন্টাল বৃত্তপথে কয়েনটা মুভ করছে, সেই রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে না। তো রেডিয়াস যেহেতু কনস্ট্যান্ট, অর্থাৎ ডিআরডিটি হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ রেডিয়াসের ডিরেকশানে ডিআরডিটি হচ্ছে 0, অর্থাৎ রেডিয়াসের ডিরেকশানে কয়েনটা পিছলে যাচ্ছে না বা স্লাইড করছে না, অর্থাৎ সেই বরাবর কোনো ভেলোসিটি নেই, ঠিক আছে। এবং কয়েনটা গ্রামাফোন রেকর্ডের সঙ্গে কনস্ট্যান্ট কন্ট্যাক্টে রয়েছে, অর্থাৎ বলা যায় যে গ্রামাফোন রেকর্ডের সাপেক্ষে কয়েনটা স্থির অবস্থায় রয়েছে। সুতরাং এক্ষেত্রে ফ্রিকশন, কোন ফ্রিকশন কাজ করবে? এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। তাহলে এই স্ট্যাটিক ফ্রিকশনই যোগান দেবে কার? না সেন্ট্রিপিটাল ফোর্সের। এবং তার ম্যাগনিটিউড কত হবে? তার ম্যাগনিটিউড হওয়ার কথা এম ওমেগা স্কোয়ার আর। এবার এখানে আর এর বিভিন্ন ভ্যালু দিয়েছে, তার মানে আর এর ভ্যালু যদি আমরা চেঞ্জ করি, ঠিক আছে, আরকে গ্রেটার দ্যান লেস দ্যান অথবা ইকুয়াল টু কেমন করে লিখতে হবে? তাহলে আর এর ভ্যালু যদি আমরা চেঞ্জ করি, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা চেঞ্জ হবে। সেন্ট্রিপিটাল ফোর্স চেঞ্জ হওয়ার মানে হচ্ছে ফ্রিকশন ফোর্স যেহেতু সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে, সেন্ট্রিপিটাল ফোর্স নতুন কোনো ফোর্স নয়, সেই ফোর্সটার যোগানকে দিচ্ছে ফ্রিকশন ফোর্স। সুতরাং আর এর ভ্যালু চেঞ্জ করলে ফ্রিকশন ফোর্সের ভ্যালু চেঞ্জ হবে। এবার আমরা জানি স্ট্যাটিক ফ্রিকশন কিরকম ফোর্স? স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে একটা সেলফ অ্যাডজাস্টিং ইন নেচার। এবং স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাগনিটিউড কীরকম হয়? স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু 0 থেকে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে থাকে। স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুকে লেখা যায় মিউ এস ইন্টু এন। এক্ষেত্রে এন ইকুয়ালস টু যেহেতু এমজি,
যেহেতু কয়েনটা গ্রামাফোন রেকর্ডের সঙ্গে সংস্পর্শে রয়েছে, কন্ট্যাক্টে রয়েছে, সুতরাং লেখা যায় মিউ এফ ম্যাক্সিমাম, এফএস ম্যাক্সিমাম, তার ভ্যালু হচ্ছে মিউএস এমজি। তাহলে আর এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে? তাহলে আমি এরকম করে লিখতে পারি, এফএস শুড বি লেস দ্যান এফএস ম্যাক্স লেস দ্যান অর ইকুয়ালস টু। তাহলে এফএস এর ভ্যালু লিখছি, যেহেতু এটা সেন্ট্রিপিটাল ফোর্স, সুতরাং এম ওমেগা স্কোয়ার আর শুড বি লেস দ্যান ইকুয়ালস টু মিউএস এমজি, রাইট? এবার এখান থেকে আমরা আর এর ভ্যালু পাবো, আর শুড বি লেস দ্যান ইকুয়ালস টু এম ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে মিউএস ইন্টু জি ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেল এক্ষেত্রে ফ্রিকশন ফোর্স কেন কাজ করছে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে, এবং ফ্রিকশন ফোর্সটা হচ্ছে স্টেশনারি ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন। তার কারণ এই কয়েনটা ইনওয়ার্ড বা আউটওয়ার্ড স্লিপ করছে না, অর্থাৎ রেডিয়াসটা কনস্ট্যান্ট থাকার কারণে রেডিয়াল ডিরেকশন বরাবর এই কয়েনটার কোনো গ্রামাফোন রেকর্ডের সাপেক্ষে রিলেটিভ ভেলোসিটি নেই, রিলেটিভ ভেলোসিটি টেন্ডেন্সি রয়েছে, তার কারণে ফ্রিকশন ফোর্স তৈরি হচ্ছে। এবার এই জিনিসটাকে আরও ভালো করে বোঝা যায় যদি আমরা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখি, কারণ আমি বলেছি ফ্রিকশনের অঙ্ক যদি থাকে সেক্ষেত্রে রোটেটিং ফ্রেমের সাপেক্ষে অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ করে নিয়ে আমরা ব্যাপারটাকে আরও ভালো করে অনুধাবন করতে পারি। দেখা যাক তাহলে উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম। রোটেটিং ফ্রেম বলতে এখানে কি, কয়েনের উপরে চেপে বসলে এবং কয়েনের সাপেক্ষে আমরা ঘটনাটাকে অ্যানালাইজ করার চেষ্টা করব। তাহলে এক্ষেত্রেও কি, গ্রামাফোন রেকর্ড, সেন্টার থেকে আর ডিস্টেন্সে কয়েনটা রাখা রয়েছে। এবার খুব ভালো করে দেখো, এখানে তোমরা ফ্রিকশন ফোর্স এবং ফ্রিকশনটা স্ট্যাটিক ফ্রিকশন কেন, সেটা কোন ডিরেকশনে কাজ করছে, সেই সমস্ত কিছু রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখলে বুঝতে পারবে। তাহলে রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখতে গেলে আমাদেরকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে, যেহেতু কয়েনটা ওমেগা হচ্ছে এই রোটেটিং ফ্রেমের অ্যাঙ্গুলার স্পিড, সুতরাং তার অ্যাক্সেলারেশন কত, এসি রোটেটিং ফ্রেম বা রেফারেন্স ফ্রেম লিখলাম, রেফারেন্স ফ্রেমের এক্ষেত্রে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, তার অ্যাক্সেলারেশন কত, তার ভ্যালু হবে ওমেগা স্কোয়ার আর। তাহলে এই অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছে, সেন্টারের অভিমুখে কাজ করছে, সুতরাং সিউডো ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে কাজ করবে, বাইরের দিকে, এম ওমেগা স্কোয়ার আর। এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, রাইট? আচ্ছা, এবার এই সেন্ট্রিফিউগাল ফোর্স কি করে, খুব ভালো করে বলছো, সেন্ট্রিফিউগাল ফোর্স কয়েনটাকে বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স উইল টেন্ড টু স্লাইড দ্য কয়েন আউটওয়ার্ডস। কিন্তু এই গ্রামাফোন রেকর্ডের সঙ্গে যদি কয়েনটা মুভ করে, তাহলে গ্রামাফোন রেকর্ডের সাপেক্ষে কয়েনটা কীরকমভাবে রয়েছে, স্থির অবস্থায় রয়েছে, সুতরাং এই টেন্ডিং টু স্লাইড আউটওয়ার্ডস অর্থাৎ একটা রিলেটিভ মোশনের একটা চেষ্টা করা হয়েছে, রিলেটিভ মোশন হচ্ছে বাইরের দিকে, তাকে অপোজ করবে কে, তাকে অপোজ করবে ফ্রিকশন ফোর্স। এবং কোন ধরনের ফ্রিকশন ফোর্স রিলেটিভ মোশনের টেন্ডেন্সিকে অপোজ করে, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, রাইট? তাহলে এবার এখান থেকে বলে যাওয়া যায়, যেহেতু উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম, অর্থাৎ উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু কয়েন, ঠিক আছে? কয়েনের নিজের রেসপেক্টে, কয়েনটা কীরকমভাবে রয়েছে, অ্যাট রেস্ট রয়েছে এবং ইন ইকুইলিব্রিয়াম রয়েছে। তাহলে ইকুইলিব্রিয়াম থেকে কি পাচ্ছি, ভার্টিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে পাচ্ছি এন ইকুয়ালস টু এমজি, এবং হরাইজন্টাল ইকুইলিব্রিয়াম থেকে পাচ্ছি এফএস ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর। এবার একইভাবে লেখা যায় এফএস শুড বি লেস দ্যান অর ইকুয়ালস টু এফএস ম্যাক্স, এবং তারপর এফএস এর ভ্যালু বসিয়ে দিলাম এম ওমেগা স্কোয়ার আর শুড বি লেস দ্যান ইকুয়ালস টু এফএস ম্যাক্সের ভ্যালু হচ্ছে মিউ এমজি, ঠিক আছে? তাহলে এখান থেকে একইভাবে আমরা পাবো আর শুড বি লেস দ্যান ইকুয়ালস টু কত, মিউ জি ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার এটা তো গেল আনসার। এখান থেকে আরও কিছু জিনিস বুঝতে পারা যায়, খুব ভালো করে দেখো। যদি এই আর এর ভ্যালুটা আর, তার মানে এখান থেকে কি বলা যায়, আর এর যে ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাট শুড বি ইকুয়ালস টু মিউ জি বাই ওমেগা স্কোয়ার, রাইট? এবার যদি আর এর ভ্যালু, এই রেডিয়াসের ভ্যালুটা এর চাইতেও বেড়ে যায়, তখন কি হবে, ভালো করে দেখো, যে এই মিউ এম ওমেগা স্কোয়ার আর, এই যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা যেটা কয়েনটাকে বাইরের দিকে স্লাইড করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, রিলেটিভ মোশন দিচ্ছে এই বৃত্তপথের বাইরের দিকে, আউটওয়ার্ড টু দ্য সেন্টার অফ দ্য গ্রামাফোন রেকর্ড, ঠিক আছে? সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কেন্দ্রবিমুখী, সেই বলটা বেড়ে যাবে এবং ফ্রিকশনের ভ্যালু বাড়তে বাড়তে এফএস ম্যাক্সেও যখন পৌঁছে যায়, সেই স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু এই সেন্ট্রিফিউগাল ফোর্সকে বাধা দিতে পারে না। সুতরাং কয়েনটা কি হবে, কয়েনটা সেন্ট্রিফিউগাল ফোর্সের আন্ডারে ইট উইল স্লাইডস আউটওয়ার্ডস,
ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, এবং রিলেটিভ মোশন যখন শুরু হয়ে যায় অর্থাৎ তখন কোন ধরনের ফ্রিকশন তো স্টিল কাজ করবে, কোন ধরনের ফ্রিকশন কাজ করবে, কাইনেটিক ফ্রিকশন, চলো ঘর্ষণ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে ফ্রিকশনের অঙ্কে রোটেটিং ফ্রেমের সাপেক্ষে করলে আমরা অনেক রকমের ডিসকাশনকে এগিয়ে নিয়ে যেতে পারি, যে স্লাইডিং কোন দিকে হচ্ছে, ফ্রিকশন ফোর্স কীরকম, ফ্রিকশন ফোর্সের নেচার কীরকম, রেডিয়াস, বা এক্ষেত্রে তো শুধুমাত্র রেডিয়াস বলেছে, ওমেগার ভ্যালুও যদি বাড়াই তাহলে দেখতে পাবো যে ওমেগা বাড়ানো মানে কি, এই ট্যানজেন্সিয়াল স্পিড যদি থাকতো এর ভি, তাহলে ভি এর পরিমাণ বাড়াতে গেলে এমভি স্কোয়ার বাই আর তার পরিমাণ বাড়তো, এবং কয়েনটা আলটিমেটলি ফ্রিকশন ফোর্স তাকে বাধা দিয়ে গ্রামাফোন রেকর্ডের ওপরে স্থির অবস্থায় রাখতে পারতো না, এবং কয়েনটা বাইরের দিকে চলে যেত। এখানে তোমরা রোটেটিং ফ্রেম বলতে কয়েনের সাপেক্ষেও দেখতে পারো, অথবা গ্রামাফোন রেকর্ডের ওপরেও দাঁড়িয়ে দেখতে পারো, সেটা রোটেটিং ফ্রেম। ঠিক আছে, এবং উভয়েরই ওমেগা হচ্ছে সেম। ঠিক আছে, তাহলে গ্রামাফোন রেকর্ডের ওপরে দাঁড়িয়ে নিয়েও তোমরা ব্যাপারটাকে অনুধাবন করতে পারো। এবার এর পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। এটা খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কটা করলেও তোমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের কনসেপ্টটা আরও ভালো করে বুঝতে পারবে। এবং এরপরে আমরা এই অঙ্কটা গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে নিয়েও উইথ হেল্প অফ সেন্ট্রিপিটাল ফোর্সও করে দেখাবো। প্রথমে দেখে নেওয়া যাক। আ কার ইজ মুভিং ইন আ সার্কুলার হরাইজন্টাল ট্র্যাক অফ রেডিয়াস 10 মিটার উইথ কনস্ট্যান্ট স্পিড মানে এখানে ট্যানজেন্সিয়াল স্পিডের কথা বলেছে, অফ 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে এঁকে দেওয়া আছে এরকম একটা গাড়ি, এটা সামনের দিকে মুভ করছে, তার মানে হচ্ছে ট্যানজেন্সিয়ালি একটা বৃত্তপথে মুভ করছে। বৃত্তপথের রেডিয়াস বলা আছে 10 মিটার পার 10 মিটার, হরাইজন্টাল বৃত্তপথ, যাই হোক। A bob is suspended from the roof of the car by a light wire মানে হচ্ছে massless of length 1 মিটার। তাহলে এরকম করে রেখে দেওয়া আছে। দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য ওয়ার উইথ দ্য ভার্টিক্যাল ইজ হাউ মাচ। এবার খুব ভালো করে দেখো, একটা এরকম যদি পেন্ডুলাম থাকে, মানে এরকমভাবে একটা বব ওয়ারের মাধ্যমে ছাদ থেকে সিলিং থেকে হ্যাং করা আছে, তাহলে এটা দুইভাবে অ্যাঙ্গেল তৈরি করতে পারতো। ঠিক আছে, একটা হচ্ছে এইদিকে অর্থাৎ সেন্টারের ডিরেকশানে, এরকম করে বৃত্তপথ, এখানে কোথাও একটা সেন্টার রয়েছে, বৃত্তপথে এই জিনিসটা পুরোটা মুভ করছে, আর একটা হতে পারতো এইভাবে। তাহলে কোন অ্যাঙ্গেলটা আমি ধরবো? এবার এই ব্যাপারটা খুব সহজে বের করে দেওয়া যায় রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখে, অর্থাৎ গাড়ির মধ্যে আমি দাঁড়িয়ে যাব, এই গাড়ি হচ্ছে আমার রোটেটিং ফ্রেম, তাহলে উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম, রোটেটিং ফ্রেম বলতে এখানে কার, রাইট? আচ্ছা, এবার কি দেখবো, যে এই গাড়িটির যেহেতু বৃত্তপথে ঘুরছে, হরাইজন্টাল একটা পাথে ঘুরছে, সুতরাং গাড়িটির একটা অ্যাক্সেলারেশন রয়েছে, সুতরাং রোটেটিং ফ্রেমের অ্যাক্সেলারেশন হচ্ছে এসি এ অফ কার, এরকম করে লিখি। তার ভ্যালু কত? তার ভ্যালু হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। তাহলে গাড়ির মাসের জায়গায়, ঠিক আছে, সরি অ্যাক্সেলারেশন বলেছে, সুতরাং ভি স্কোয়ার বাই আর হবে। তো 10 স্কোয়ার ডিভাইডেড বাই আর, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে এই রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখলে এই ববটা, পেন্ডুলামের ববটার মধ্যে একটা সিউটো ফোর্স কাজ করবে। সেই সিউটো ফোর্স কোন দিকে হবে? অ্যাক্সেলারেশনের ভ্যালু কোন দিকে? অ্যাক্সেলারেশন রয়েছে গাড়ির সেন্টার বরাবর। ঠিক আছে, তাহলে সিউটো ফোর্স যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা কোন দিকে কাজ করবে? সেটা কাজ করবে বাইরের দিকে, আউটওয়ার্ডস দ্য সেন্টার। এবং তার ভ্যালু কত হবে? পেন্ডুলামের ববটার মাস কিছু বলা নেই, মাস ধরে নিলাম এম, সো এম ইন্টু 10 এম। এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, আচ্ছা, এবার এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি করবে? ভালো করে দেখো, এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা ববটাকে বাইরের দিকে পুল করবে, রাইট? তাহলে বাইরের থেকে পুল করার জন্য কোন ধরনের অ্যাঙ্গেল তৈরি হবে? এই ববটা বাইরের থেকে পুল হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের আন্ডারে, তাহলে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেন্টার থেকে বাইরের দিকে। সুতরাং ছবিটা দাঁড়াবে এইরকম, রাফলি আঁকছি আমি, এই ধরনের ছবি দাঁড়াবে। ঠিক আছে, এবার এখানে বলেছে দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য ওয়ার উইথ দ্য ভার্টিক্যাল, এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। হলো, এবার আমরা শুধুমাত্র ববটার জন্য দেখে নিই। তার মাস হচ্ছে এম, তার উপরে সেটা এইভাবে রয়েছে। ঠিক আছে, এখানে ভার্টিক্যালের সঙ্গে এরকমভাবে অ্যাঙ্গেল তৈরি হয়েছে থিটা। এবার এই ববটার উপরে কী কী ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে? তাহলে এইবার আবার টেনশন ফোর্সকে দুটো কম্পোনেন্টে ভাঙছি, ওপর দিকে দাঁড়াবে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও হবে থিটা অ্যাঙ্গেল, তাহলে টি কস থিটা, এবং এই বরাবর হবে টি সাইন থিটা, টি সাইন থিটা। আর সেন্ট্রিফিউগাল ফোর্স কেমন করে লাগবে? এই বরাবর লাগবে 10 ইন্টু এম, আর নিচের দিকে লাগবে কি, এই ববটার যে ওয়েট, সেটা হচ্ছে 10 ইন্টু এম। ঠিক আছে, জি এর ভ্যালু আমি 10 ধরলাম, তাহলে দিস ইজ এম জি। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, যেহেতু রোটেটিং ফ্রেমের সাপেক্ষে ববটা কেমনভাবে রয়েছে? ইকুইলিব্রিয়ামে রয়েছে, সুতরাং অ্যাজ দ্য বব
is in equilibrium with respect to car, তাহলে আমরা লিখতে পারি t cos theta equals to 10m, t sin theta equals to 10m, so tan theta equals to 1 or theta equals to pi by 4. তাহলে অ্যাঙ্গেল কত তৈরি করবে? পাই বাই 4। তাহলে উত্তর দাঁড়াবে পাই বাই 4। এবার দেখো এই অঙ্কের মধ্যে কিছু একটা পয়েন্ট আমরা একটুখানি কনসিডার করলাম না, যেমন লাইট ওয়ারের লেন্থ হচ্ছে 10 মিটার, ঠিক আছে? এবার তোমরা এরকম ভাবতে পারো, যদি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়, যেটা আমরা বের করেছি, অথবা অন্য কোনো ভ্যালু হতে পারে, দেখা যাক কি বলতে চাইছি আমি, তাহলে এই ববটা কতখানি সরেছে হরাইজন্টাল প্লেনে? এটা যদি 1 মিটার হয়, লেন্থ অফ দ্য স্ট্রিং, তাহলে কতখানি সরেছে? 1/√2। এটা হচ্ছে কত? এটা 1 মিটার হলে এটা হবে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, তাহলে 90 মাইনাস 45 দ্যাট ইজ 45, তাহলে 1 cos 45, তাহলে 1/√2। তাহলে খুব ভালো করে দেখো, গাড়িটা তো 10 মিটারের রেডিয়াসে মুভ করছে, কিন্তু ববটা কততে মুভ করছে? ববটা 10 প্লাস 1/2 এই রেডিয়াসের বৃত্তপথে মুভ করছে। তাহলে কি আমাকে এই যে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে 10m, অর্থাৎ গাড়ির v²/r করলে এটা কি? এটা হচ্ছে গাড়ির জন্য v²/r। এটা কি ববের জন্য? তাহলে আমাকে v² তার মানে 10, v তো একই থাকবে, 10² ডিভাইডেড বাই r এর ভ্যালু কি আমাকে তাহলে 10 প্লাস 1/√2 বসাতে হবে? সেরকম কিন্তু নয়। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে এই যে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সটা বের করেছিলাম, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি? এটা হচ্ছে একটা সিউডো ফোর্স। সিউডো ফোর্সের ম্যাগনিটিউড কীরকম হয়? ম্যাগনিটিউড হয় মাস অফ দ্য অবজেক্ট m ইন্টু নট দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য অবজেক্ট বাট দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য রোটেটিং ফ্রেমের ক্ষেত্রে রোটেটিং ফ্রেমের অ্যাক্সেলারেশন কত? a অফ কার। এবার গাড়ির জন্য তো v²/r কত? গাড়ির জন্য r এর ভ্যালু কত? গাড়ির জন্য r এর ভ্যালু তো দেওয়া আছে 10 মিটার। তাহলে সেই জন্য এই ভ্যালুটা আমরা ইউজ করেছিলাম, ঠিক আছে? এই জন্যই আমরা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে করলে অঙ্কগুলো খুব সহজ হয়ে যায়। আদারওয়াইজ এই অঙ্কটা গ্রাউন্ডের সাপেক্ষে করলে অনেক সময় ডিফিকাল্ট হতে পারতো, কারণ আমরা সেক্ষেত্রে এই ববটার জন্য যে আর এর ভ্যালু ইনক্রিজ হয়ে যায় সেটা হয়তো আমরা ধরে নিতাম, অথবা অন্য কোনো ভুল করতে পারতাম, রাইট? তাহলে এই অঙ্কটা আমরা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে, অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স ধরে, এখানে এফসি কি? এফসি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেই ধরেই অঙ্কটা করলে, এবং ওটা বাকি ক্যালকুলেশন খুব সহজ ছিল। এর পরের অঙ্ক দেখে নেওয়া যাক। বলেছে a block of mass 10 kg is in contact against the inner wall of a hollow cylindrical drum of radius 1 meter. তাহলে এটা অনেকটা ডেথ ওয়েল বা মৃত্যু কূপের যে অঙ্কগুলো দেখতে পাও, যে একটা এরকম সিলিন্ড্রিক্যাল কুঁয়ো রয়েছে এবং সেখানে বাইকাররা বিভিন্ন হরাইজন্টাল সার্কেলে মুভ করছে, সেরকম ধরনের অঙ্ক মনে হচ্ছে। তাহলে হলো সিলিন্ড্রিক্যাল ড্রাম রয়েছে, রেডিয়াস বলা আছে 1 মিটার, এবং একটা ব্লক অফ 10 কেজি তার is in contact against the inner wall of the inner wall of the cylinder. This is 10 kg. আচ্ছা, কি আর বলেছে? কাজ করি, এটা the coefficient of friction, কোন ফ্রিকশন বলে দেওয়া নেই, between the block and the inner wall of the cylinder is 0.1. তাহলে coefficient of friction এর ভ্যালু দেওয়া আছে 0.1. The minimum angular velocity, ওমেগার ভ্যালু আমাকে বের করতে হবে, for the cylinder to keep the block stationary when the cylinder is vertical and rotating about its axis will be. আচ্ছা, টু কিপ দ্য ব্লক স্টেশনারি মানে হচ্ছে ক্ষেত্রে কোন ধরনের ফ্রিকশন কাজ করবে? বুঝতেই পারছে, ক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। সুতরাং এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট, রাইট? সিলিন্ডারের সাপেক্ষে ব্লকটা স্টেশনারি থাকবে, ব্লক এবং সিলিন্ডারের মধ্যে ফ্রিকশন কাজ করছিল, সুতরাং ফ্রিকশনটা কোন ধরনের হওয়ার কথা ক্ষেত্রে? স্টেশনারি ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন when the cylinder is vertical and rotating about its axis. তাহলে এটা যদি সিলিন্ডারটা যদি রোটেট করে ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে, তাহলে ব্লকটা তার সঙ্গে কন্ট্যাক্টে থাকবে এবং সিলিন্ডারের সাপেক্ষে স্থির অবস্থায় রয়েছে, সুতরাং ব্লকটাও রোটেট করবে কীরকম ভাবে? এরকম একটা হরাইজন্টাল সার্কুলার পাথে এরকম ভাবে ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে রোটেট করবে, রাইট? এই ওমেগার ভ্যালু আমাকে বের করতে হবে। এবার এই অঙ্কটাকে খুব সহজ হয়ে গেল। এবার এই অঙ্কটাকে তোমরা বোথ রোটেটিং বা নন রোটেটিং ফ্রেম, অর্থাৎ গ্রাউন্ড ফ্রেমে বা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখতে পারো। প্রথমে আমরা দেখে নেওয়া যাক কোনটা দেখবো, রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখে নেওয়া যাক। তাহলে উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম, রোটেটিং ফ্রেম বলতে ক্ষেত্রে কি? সিলিন্ডার। আমরা সিলিন্ডারের ওপরে, অর্থাৎ তার এখানে কোথাও বসে যাব এবং সেই সাপেক্ষে দেখব। তাহলে কি কি দেখতে পাবো? প্রথম কথা হচ্ছে, দেখো এই সিলিন্ডারের সঙ্গে এই বস্তুটি কন্ট্যাক্টে রয়েছে, সুতরাং এই বরাবর, অর্থাৎ এইরকমভাবে লিখি,
এখানে কোথাও একটা সেন্টার রয়েছে এই বরাবর সেন্টারের ডিরেকশনে। এখানে দেখে মনে হচ্ছে না, আসলে এটা একটু তির্যকভাবে আমাকে আঁকতে হতো নর্মাল রিয়াকশন আমি আঁকছি সিলিন্ডারের ইনার ওয়াল এবং ইনার ওয়াল দ্বারা প্রযুক্ত এই ব্লকটির ওপরে যে নর্মাল রিয়াকশন। ঠিক আছে, আচ্ছা আর কি, এর এমজি কাজ করবে নিচের দিকে, তাহলে এমজি এর ভ্যালু আমি একবারে 10 দেওয়া আছে, তো 100 নিউটন বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর কি, যেহেতু আমরা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখছি, সুতরাং রোটেটিং ফ্রেমের কত, অ্যাক্সিলারেশন কত, অফ সিলিন্ডার কত, তার ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু আছে 1। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে সিউডো ফোর্স অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্সের এখানে কত ভ্যালু হবে, সেন্ট্রিফিউগাল ফোর্স লাগবে বাইরের দিকে এইভাবে, এবং তার ভ্যালু হবে 10 ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে মাস অফ অবজেক্ট ইন্টু অ্যাক্সিলারেশন অফ দ্য সিলিন্ডার, এবং ডিরেকশন হচ্ছে অ্যাক্সিলারেশন অফ দ্য সিলিন্ডার কোন দিকে, সেন্টারের ডিরেকশনে রয়েছে, তাহলে তার অপোজিটে কেন্দ্রবিমুখ, সুতরাং সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, যদি শুধুমাত্র এইগুলো ফোর্সকে রেখে দেওয়া হয়, তাহলে বুঝতেই পারছো ব্লকটা 100 নিউটনের জন্য, তার ওয়েটের জন্য নিচের দিকে স্লাইড করে যাবে, অর্থাৎ বস্তুটির স্লাইডিংয়ের টেন্ডেন্সি কোন দিকে আছে, নিচের দিকে রয়েছে। কিন্তু বস্তুটি যদি ইনার সারফেসের সাপেক্ষে স্টেশনারি থাকে, স্থির থাকে, ঠিক আছে, কিপ দ্য ব্লক স্টেশনারি থাকে, তাহলে ফ্রিকশন কাজ করবে এবং ফ্রিকশন হবে ওপর দিকে, এবং এই ফ্রিকশন কি, স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, তাহলে এবার আমি ফ্রম ইকুইলিব্রিয়াম কেন রোটেটিং ফ্রেমের, আমরা যদি এই সিলিন্ডারের ভেতরে বসে যাই, তাহলে আমরা ব্লকটাকে কেমন করে দেখবো, ব্লকটাকে আমি স্থির অবস্থায় দেখবো, ব্লকটাকে কি ঘুরতে দেখবো, কারণ আমি নিজেও ঘুরছি। সিলিন্ডারের ভেতরের ওয়ালে বসে গেলে কি, আমি নিজেও অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডারের সাপেক্ষে ঘুরছি, তাহলে ব্লকটাও ঘুরছে, তার মানে ব্লকটাকে আমরা কি দেখবো, অ্যাট রেস্ট দেখতে পাবো এবং ইন ইকুইলিব্রিয়াম দেখতে পাবো। তাহলে ইন ইকুইলিব্রিয়াম, ফ্রম ইকুইলিব্রিয়াম আমরা কি লিখতে পারি, হরাইজন্টাল ভার্টিক্যাল উভয়ের দিকে ইকুইলিব্রিয়াম হবে। তাহলে এন ইকুয়ালস টু 10 ওমেগা স্কোয়ার, এবং আর কি এফএস ইকুয়ালস টু 100। এখানে দেখো আমি এফএস ম্যাক্স কিন্তু এখনো বসাইনি। এবার দেখো কি বলেছে, দ্য মিনিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার মিনিমাম ম্যাক্সিমাম দিলে একটুখানি সমস্যায় পড়তে হয়। এবার দেখে নেওয়া যাক কীরকম। যদি ফ্রিকশনের ভ্যালু স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কার, আচ্ছা আমি এটাকে অন্যভাবে লিখে নিই, এটাকে আমি চেঞ্জ করে নিই, যে দুটোকে একে অন্যের সঙ্গে ভাগ করে দিই, তাহলে আমরা লিখতে পারবো এফএস ডিভাইডেড বাই এন ইকুয়ালস টু 100 10 বাই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এবার আমি লিখতে পারি কি, এফএস ইকুয়ালস টু 10 n বাই ওমেগা স্কোয়ার। এবার খুব ভালো করে দেখো, এখান থেকে পেয়ে যাওয়া যাবে মিনিমাম কেন বলেছে। যদি ওমেগার ভ্যালু আমি মিনিমাম করি, তাহলে এফএস এর ভ্যালু কীরকম হবে, ম্যাক্সিমাম হবে, কারণ তারা কি ব্যস্তানুপাতিক। এফএস ভ্যারিজ অ্যাজ 1 বাই ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগার ভ্যালু যদি আমি কমাতে কমাতে ম্যাক্সিমাম করি, এফএস এর ভ্যালু বাড়তে বাড়তে ম্যাক্সিমামে পৌঁছাবে। তাহলে আমরা লিখতে পারি কি, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম কত হতে পারে এফএস এর ভ্যালু, এফএস ম্যাক্স ইকুয়ালস টু 10 n ডিভাইডেড বাই ওমেগা মিনিমাম তার স্কোয়ার। এবার এফএক্স ম্যাক্সের ভ্যালু কত, তার ভ্যালু দ্বারা মিউ এমজি বা মিউ ইন্টু এন। এখানে কিন্তু এমজি হবে না, খুব ভালো করে দেখো, এখানে ফ্রিকশন ফোর্সটা কার এগেনস্টে লাগছে, এমজি এর এগেনস্টে লাগছে। ফ্রিকশন ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, সেটা হয় মিউ ইন্টু এন। ঠিক আছে, যদি হরাইজন্টাল সারফেসের উপর বস্তু রাখা থাকে, তাহলে এন ইকুয়ালস টু এমজি হয়েছে, তাই আমরা মিউ এমজি লিখতাম। এক্ষেত্রে কিন্তু মিউ ইন্টু এন লিখতে হবে, মিউ ইন্টু এন ইকুয়ালস টু 10 n বাই ওমেগা মিনিমাম তার স্কোয়ার। এবার এন এন ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ওমেগা মিনিমাম উইল বি কত, 10 ডিভাইডেড বাই মিউ হোল আন্ডার রুট। এবার মিউ এর ভ্যালু কিছু দেওয়া আছে, মিউ এর ভ্যালু দেওয়া আছে 0.1, তাহলে 10 ডিভাইডেড বাই 0.1, তাহলে 100, তার মানে 10। এত কত, এটা রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এর উত্তর হবে 10 রেডিয়ান পার সেকেন্ড। এটা খুব ভালো অঙ্ক ছিল, একদম ক্লাসিক ডেথ ওয়েলের অঙ্ক। আমি একটু খুব যেমন আমাদের বইতে স্ট্যান্ডার্ড টেক্সট বইতে এই কেসটা দেওয়া থাকে সেরকম, কিন্তু এখানে মিনিমাম ম্যাক্সিমাম বলে নিয়ে একটুখানি কনফিউশন সৃষ্টি করবার চেষ্টা করেছি। এবার এই অঙ্কটা আমরা রোটেটিং ফ্রেমের সাহায্যে দেখলাম। কি দেখলাম রোটেটিং ফ্রেমের মাধ্যমে দেখে, যে নর্মাল রিয়াকশন, সেটাকে নর্মাল রিয়াকশন ব্যালেন্স করছে সেন্ট্রিফিউগাল ফোর্সকে, এবং ফ্রিকশনটা কেন স্ট্যাটিক ফ্রিকশন, তার কারণ হচ্ছে ব্লকটা এই সিলিন্ডারের সাপেক্ষে স্টেশনারি রয়েছে, এবং উপর দিকে কেন কাজ করছে, কারণ এমজি তার অর্থাৎ ব্লকটার নিজস্ব যে ওয়েট রয়েছে, সেটা ব্লকটাকে নিচের দিকে স্লাইড করবার চেষ্টা করছে, সুতরাং ফ্রিকশন ফোর্সকে ওপর দিকে রাখতে হবে। এবার এই অঙ্কটাকে আমরা নন রোটেটিং ফ্রেম মানে গ্রাউন্ডের সাপেক্ষেও দেখে নেওয়া যেতে পারে। তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড খুব সহজ। দেখো গ্রাউন্ডের সাপেক্ষে আমরা কি দেখবো, গ্রাউন্ডের সাপেক্ষে কিন্তু আমরা এই ব্লকটাকে স্টেশনারি দেখবো না, আমরা দেখবো যে ব্লকটা এই সিলিন্ডারের যে অ্যাক্সিস তার অ্যারাউন্ডে একটা হরাইজন্টাল সার্কেলে এইভাবে ঘুরছে। ঠিক আছে, তাহলে সার্কেলে ঘুরছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, ব্লক এক্সিকিউটিং
হরাইজন্টাল ইউসিএম, যেহেতু ওমেগার ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট থাকে, তার মিনিমাম ভ্যালু বের করতে হবে। যাই হোক, তাহলে এক্ষেত্রে একটা সেন্ট্রিপিটাল ফোর্সের দরকার হবে। তাহলে সেই সেন্ট্রিপিটাল ফোর্সের যোগানকে দেবে। ভালো করে দেখো, সেন্ট্রিপিটাল ফোর্সের, যদি আমি কেবলমাত্র এটাকে ব্লকটাকে এঁকে নিই, কাজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ফোর্সগুলো আগে বাদ দেওয়া যাক। এবার দেখো, এটা স্টেশনারি ফ্রেম অর্থাৎ গ্রাউন্ড ফ্রেম, অর্থাৎ আমি বাইরে দাঁড়িয়ে আছি। সেখানে দাঁড়িয়ে কি দেখবো, এই ব্লকটা একটা হরাইজন্টাল সার্কুলার পাথে ইউনিফর্ম সার্কুলার মোশন সম্পন্ন করছে, এবং সম্পন্ন করার জন্য তার মধ্যে একটা সেন্ট্রিপিটাল ফোর্সের দরকার হবে। সেন্ট্রিপিটাল ফোর্স কোন দিকে লাগবে, রেডিয়াস বরাবর কেন্দ্রের অভিমুখে, অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার দরকার হবে। এবার সেই সেন্ট্রিপিটাল ফোর্সের যোগানকে দেবে। আনুভূমিকভাবে কোন ফোর্স কাজ করছে, একমাত্র ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন। এক্ষেত্রে কিন্তু কোনো সেন্ট্রিফিউগাল ফোর্স নেই। সেন্ট্রিফিউগাল ফোর্স সিউডো ফোর্স, সেটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেমের জন্য। আমরা গ্রাউন্ডে দাঁড়িয়েছি, গ্রাউন্ড কীরকম রেফারেন্স ফ্রেম, গ্রাউন্ড হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, তাহলে একমাত্র নর্মাল রিয়াকশনকেই লেখা যায়। তাহলে নর্মাল রিয়াকশন কি কাজ করছে, নর্মাল রিয়াকশন সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে কাজ করছে। এটা হচ্ছে এফসি, হচ্ছে এক্ষেত্রে সেন্ট্রিপিটাল, এবং তার ম্যাগনিটিউড তাহলে কত হবে, তার ম্যাগনিটিউড দাঁড়াবে এম, দ্যাট ইজ 10 ওমেগা স্কোয়ার ইন্টু আর। আর হচ্ছে এখানে কত দেওয়া ছিল, আর হচ্ছে 1 মিটার, এই যে 1 মিটার দেওয়া আছে। ঠিক আছে, দ্যাট ইজ 10 ওমেগা স্কোয়ার। এবার বাকি জিনিস এখানে সেম। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই একটা জিনিস এখানে ডিফারেন্ট, বাকি জিনিস সেম। এবার এই অবজেক্টটার ওয়েট নিচের দিকে কাজ করবে, ওয়েট কাজ করছে, তার মানে এটা হচ্ছে 100। আর এই ওয়েটের জন্য ব্লকটা নিচের দিকে স্লাইড করতে চাইবে, কিন্তু ব্লকটা যেহেতু সিলিন্ডারের সাপেক্ষে কীরকমভাবে স্টেশনারি রয়েছে, সুতরাং এই স্লাইডিংয়ের প্রবণতাকে রুখবে কে, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। তারপরে একই জিনিস লেখা যায় যে এফএস ইকুয়ালস টু 100, এবং সেখান থেকে বাকি এখানে আমি ক্যালকুলেশন করে দিয়েছি। ঠিক আছে, তাহলে গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে শুধুমাত্র সেন্ট্রিপিটাল ফোর্সের যোগানকে দিচ্ছে নর্মাল রিয়াকশন, সুতরাং এন ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর। আর রোটেটিং ফ্রেমের সাপেক্ষে বস্তুটা তো স্থির রয়েছে এবং ইকুইলিব্রিয়ামে রয়েছে, নর্মাল রিয়াকশন হচ্ছে রিয়াল ফোর্স, সেটা সিউডো ফোর্সকে ব্যালেন্স করছে। ঠিক আছে, এবার এই পরের অঙ্কটায় আসা যাক। বলেছে a roller coaster is designed such that the riders experience weightlessness as they go round the top of a hill whose radius of curvature is 20 মিটার। এখানে ওয়েটলেসনেস এবং রেডিয়াস অফ কার্ভেচারের কথা বলা আছে। দ্য স্পিড অফ দ্য কার অ্যাট দ্য টপ অফ দ্য হিল ইজ বিটুইন হাউ মাচ। তাহলে এখানে দুটো কনসেপ্ট বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এক্সপিরিয়েন্সিং ওয়েটলেসনেস। এমনিতে ওয়েটলেসনেস হতে পারে না, পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের আন্ডারে থাকলে এমজি সবসময় কোনো বস্তুর উপরে কাজ করবে, কোনো ব্যক্তির উপরে কাজ করবে, সুতরাং একদম ওয়েটলেসনেস হতে পারে না। কিন্তু এক্সপিরিয়েন্স অফ ওয়েটলেসনেস বলতে কী বোঝানো হয়, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। ধরা যাক একটা লিফটের মধ্যে একটা ওয়েইং মেশিন রয়েছে এবং একজন ব্যক্তি ওয়েইং মেশিনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবার লিফটটা যদি এই অ্যাক্সেলারেশন নিচের দিকে যায়, আমরা যদি লিফটের সাপেক্ষে দেখি, অর্থাৎ এই অ্যাক্সেলারেটেড ফ্রেমের সাপেক্ষে দেখি উইথ রেসপেক্ট টু লিফট, তাহলে আমরা কি দেখতে পাবো, এই ব্যক্তির ওপরে কী ফোর্স কাজ করছে। একটা ফোর্স হচ্ছে এমজি নিচের দিকে, ব্যক্তির মাস হচ্ছে এম। ঠিক আছে, দেন একটা ফোর্স হচ্ছে নর্মাল রিয়াকশন, এবং আমরা যেহেতু লিফটের সাপেক্ষে দেখছি, লিফটের অ্যাক্সেলারেশন কত, লিফটের অ্যাক্সেলারেশন হচ্ছে এ নিচের দিকে, সুতরাং লিফটের মধ্যে থাকা ব্যক্তির, লিফটের সাপেক্ষে দেখলে লিফটের মধ্যে থাকা ব্যক্তির ওপরে একটা সিউডো ফোর্স কাজ করবে, সেটা এই অ্যাক্সেলারেশনের বিপরীত ডিরেকশন হবে, অর্থাৎ ওপর দিকে হবে, এবং সেই ফোর্সের ভ্যালু কত, সিউডো ফোর্সের ভ্যালু হবে মাস অফ দ্য পার্সন ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য লিফট। এবার লিফটের মধ্যে দাঁড়িয়ে দেখলে উইথ রেসপেক্ট টু দ্য লিফট আমরা ব্যক্তিটিকে স্থির অবস্থায় ইকুইলিব্রিয়ামে দেখতে পাবো। তাহলে আমরা লিখতে পারি ফ্রম ইকুইলিব্রিয়াম এন প্লাস এম এ ওপর দিকের ফোর্স ইকুয়ালস টু নিচের দিকের ফোর্স এম জি, অর্থাৎ এন ইকুয়ালস টু এম জি মাইনাস এ। এবার ভালো করে দেখো, যদি লিফটার অ্যাক্সেলারেশন শূন্য হতো তাহলে ওয়েইং মেশিনের রিডিং কত দেখাতো। ওয়েইং মেশিন, সবসময় মনে রাখবে, ওয়েইং মেশিন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওয়েট দেয় না, ওয়েইং মেশিন আমাদেরকে নর্মাল রিয়াকশনের ভ্যালু দেয়। নর্মাল রিয়াকশন বলতে ওয়েইং মেশিন ব্যক্তির উপরে কি নর্মাল রিয়াকশন প্রযুক্ত করছে, অথবা তার প্রতিক্রিয়া স্বরূপ ব্যক্তিটি ওয়েইং মেশিনের উপরে কি নর্মাল রিয়াকশন প্রয়োগ করছে, তার ভ্যালু এন, সেটা আমাকে ওয়েইং মেশিন দেখায়। তাহলে এখানে এমনিতে ওয়েইং মেশিনের মধ্যে যদি এর ভ্যালু শূন্য হতো তাহলে নর্মাল রিয়াকশনের ভ্যালু আসতো এমজি, এবং ওয়েইং মেশিনের মধ্যে ব্যক্তিটির ওয়েট দেখাতো।
কিন্তু যখন লিফটটা নিচের দিকে নামতে শুরু করলো এই অ্যাক্সেলারেশনে, তাহলে দেখতে পাচ্ছ যে নর্মাল রিয়াকশনের ভ্যালু mg এর চাইতে ma অ্যামাউন্টে কমে গেল। তাহলে এক্ষেত্রে ওয়েটলেসনেস, এই এন এর ভ্যালু যদি এখন শূন্য, ওয়েটলেসনেস বলতে কী বোঝানো হয়, যদি এই অ্যাক্সেলারেশনটা এরকম হয়, ধরা যাক অ্যাক্সেলারেশনটার ভ্যালু কত হবে, সেক্ষেত্রে জি এর সমান হবে। যদি অ্যাক্সেলারেশনটা জি এর সমান হয়ে যায়, নিচের দিকে জি অ্যাক্সেলারেশন, লিফটটা নিচের দিকে নামছে, তাহলে সেক্ষেত্রে এন ইকুয়ালস টু কত হয়ে যাবে, এম ইন্টু জি মাইনাস জি, দ্যাট ইজ 0। তাহলে এক্ষেত্রে প্রথমে যে ওয়েইং মেশিনের রিডিং সেটা কম ছিল এবং কমতে কমতে কততে দাঁড়াবে, শূন্যতে দাঁড়াবে। এটাকেই বলা হয় এক্সপিরিয়েন্সিং ওয়েটলেসনেস, অর্থাৎ ব্যক্তিটি মনে হবে ওয়েটলেস অবস্থায় রয়েছে। এবার এটা ওয়েইং মেশিন না থাকলেও ফিল করা যায়, যেমন তোমরা লিফটের মধ্যে দাঁড়িয়ে আছো, লিফট যখন নিচের দিকে নামে আমাদেরকে মনে হয় কি ওয়েট খানিকটা কমে গিয়েছে, অপরদিকে লিফট যখন ওপর দিকে ওঠে তখন এই সিউডো ফোর্সের কারণেই মনে হয় যে ওয়েট আমাদের বেড়ে গেল। আসলে কিন্তু সিউডো ফোর্সের জন্য নয়, আসলে এই নর্মাল রিয়াকশনটা বেড়ে বা কমে যায়। ঠিক আছে, এক্ষেত্রে কমে গেল, কমে গিয়ে শূন্যতে দাঁড়ালো এবং আমরা কীরকম ফিল করতে লাগবো, আমরা ওয়েটলেসনেস ফিল করতে লাগলাম। কোনো ওয়েইং মেশিনে দাঁড়ালে ওয়েইং মেশিনের রিডিং কত দাঁড়াবে, শূন্য। এটা গেল এক্সপিরিয়েন্সের ওয়েইংলেসনেস। তার মানে ওয়েটলেসনেসের অর্থ কি, এমন হতে হবে যাতে রোলার কোস্টারের মধ্যে বসে থাকা কোনো রাইডারের ওপরে নর্মাল রিয়াকশন হবে শূন্য। তাহলে এটা হলো ওয়েটলেসনেস এর মানে। এরপরে বলছে যে রেডিয়াস অফ কার্ভেচার। এবার দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত বৃত্তপথে গতি অর্থাৎ সার্কুলার মোশন এবং তার মধ্যে ডাইনামিক্স অংশে শুধুমাত্র ইউনিফর্ম সার্কুলার মোশন নিয়ে আলোচনা করলাম, কিন্তু এবং দেখলাম যে সার্কুলার মোশনের জন্য কি থাকতে হবে, সার্কুলার মোশনের জন্য একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকতে হবে, যেখানে অন্যান্য রিয়াল ফোর্সগুলো যেগুলো ব্যাসার্ধ বরাবর কেন্দ্রমুখী হয় তাদের ভেক্টর সাম করলে সেই রিয়াল ফোর্সগুলোই যোগান দেয় সেন্ট্রিপিটাল ফোর্সের। সেই সেন্ট্রিপিটাল ফোর্সের কারণেই বস্তুটি সার্কুলার পাথে মুভ করে। এবার এই সার্কুলার মোশনের কনসেপ্টটাকে, এই সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্টটাকে এক্সটেন্ড করা যায় যে কোনো কার্ভ লিনিয়ার মোশন বা বক্ররৈখিক গতির ক্ষেত্রে। রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে সরলরৈখিক গতি, কার্ভ লিনিয়ার মোশন হচ্ছে বক্ররৈখিক গতি। বক্ররৈখিক গতির ক্ষেত্রে কি দেখতে পাই, যেমন ধরা যাক এরকম কোনো পাথ রয়েছে এবং সেখানে একটা রোলার কোস্টারের পাথ রয়েছে এবং রোলার কোস্টারটা এরকম পাথে মুভ করছে। ঠিক আছে, তাহলে ধরা যাক কোনো এ বিন্দুতে গিয়ে রোলার কোস্টারটা পৌঁছালো, এটা একটা টপ অফ দ্য হিল রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এ বিন্দু। এবার এই এ বিন্দুতে পৌঁছানে এর রেডিয়াস অফ কার্ভেচার কাকে বলা হয়, কার্ভ লিনিয়ার মোশন কোনো বৃত্তের জন্য রেডিয়াস বলি, কিন্তু কোনো অন্য বক্ররেখার জন্য আমরা এক ধরনের কোয়ান্টিটি ডিফাইন করি, তাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতার ব্যাসার্ধ। সেটার মানে কি, এই এ বিন্দুটা এবং এ বিন্দুর খুব কাছাকাছি যদি আমরা একটা বৃত্তচাপ নিই এই বক্ররেখার, তাহলে এই বৃত্তচাপটা বলা যেতে পারে একটা ইন্ডিভিজুয়াল সার্কেলের একটা অংশ। ঠিক আছে, রাফলি আমি এখানে একটা বৃত্ত এঁকে দেখাচ্ছি। এই বিন্দুটা এই বৃত্তের অংশ, এই বৃত্তের যে কেন্দ্র তাকে বলা হয় এই এ বিন্দুর সেন্টার অফ কার্ভেচার, এবং এই বৃত্তের যে ব্যাসার্ধ তাকেই বলা হয় এ বিন্দুর রেডিয়াস অফ কার্ভেচার। সিমিলারলি অন্যান্য বিন্দুর জন্য আমরা রেডিয়াস অফ কার্ভেচার বের করতে পারি, যেমন এখানে কোনো বিন্দু রয়েছে, এখানে বিন্দুর জন্য এরকমভাবে, এটা ধরা যাক বি বিন্দু, বি বিন্দুর খুব কাছাকাছি আমরা একটা বৃত্তচাপ নিলাম এবং এই বৃত্তচাপটা এই গ্রিন কালারের বৃত্তটার অংশ, সুতরাং এর যে রেডিয়াস অফ কার্ভেচার হবে সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এবার এরকমভাবে ধরে নেওয়া যায় যখন বস্তুটি এই অর্থাৎ বস্তুটি বলতে রোলার কোস্টারটি যে ভেহিকলটা রয়েছে সেটা যখন এ বিন্দুতে আছে তখন তার ভেলোসিটি কোন দিকে রয়েছে, দেখো ভেলোসিটি ভেক্টরটা এই যে ইন্ডিভিজুয়াল সার্কেল তার ট্যানজেন্ট বরাবর রয়েছে, এবং এরকমভাবে ভাবতে পারো যখন এ বিন্দুতে রয়েছে ভেহিকলটা তখন সেটা একটা সার্কুলার মোশন পারফর্ম করছে। তারপরে অবশ্যই সার্কেলটা বক্রতার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে সার্কেলটা চেঞ্জ হবে, তখন অন্য কোনো সার্কুলার অ্যারাউন্ডে সার্কুলার মোশন সম্পন্ন করবে। এবং এটাও বুঝতে পারছো যে খুব কাছাকাছি দুটো বিন্দুতে যদি আমি ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন নিই তাহলে দেখতে পাবো যে খুব কাছাকাছি এই বিন্দুতে ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন হবে ট্যানজেন্ট বরাবর এই দিকে, এখানে খুব কাছাকাছি বিন্দু ট্যানজেন্ট বরাবর এই দিকে, অর্থাৎ ভেলোসিটি ভেক্টরের মান তো চেঞ্জ হচ্ছে না কিন্তু তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ডিরেকশন চেঞ্জের জন্য কীরকম অ্যাক্সেলেশন তৈরি হয় তাকে আমরা বলি সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, অর্থাৎ এক্ষেত্রে অ্যাক্সেলেশন তো থাকবে এবং অ্যাক্সেলেশনটার ডিরেকশন কোন দিকে হবে, যদি ভেলোসিটি ভেক্টর দ্রুতি চেঞ্জ না হয় অর্থাৎ ভেলোসিটি ভেক্টর ম্যাগনিটিউড যদি চেঞ্জ না হয় তাহলে অ্যাক্সেলেশনটা তৈরি হবে সেন্টারের ডিরেকশনে অ্যালং দ্য রেডিয়াস অফ কার্ভেচার টুয়ার্ডস দ্য সেন্টার। সুতরাং এক্ষেত্রে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন সেটা কোন দিকে কাজ করছে, টুয়ার্ডস সেন্টার অফ কার্ভেচার অ্যালং রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে,
তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের কারণ কি? কারণ হিসেবে বলতে পারো একটা সেন্ট্রিপিটাল ফোর্স আছে, অর্থাৎ অন্যান্য রিয়াল ফোর্সগুলো যেগুলো এই রেডিয়াস কার্ভেচার বরাবর সেন্টারের দিকে কাজ করছে, সেই ফোর্সগুলো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের বা সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছে এবং সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এর উৎপত্তি ঘটাচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা এটাতে গেল, যদি আমরা গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে দেখি, যখন এই ভেহিকেলটা এরকম একটা সেন্টার অফ কার্ভে, এরকম একটা সার্কেল অফ কার্ভেচারের অ্যারাউন্ডে ঘুরছে। এবার যদি আমরা ভেহিকেলের ওপরে বসে যাই, অর্থাৎ ভেহিকেলের রাইডার হিসেবে দেখি, তখন তো ভেহিকেলকে তার সাপেক্ষে স্থির করে ফেলতে হবে। তাহলে যদি আমরা, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ফ্রেমে দেখলাম। এবার যদি উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম দেখি, তাহলে কি বুঝতে পারবো? প্রথমে ভেহিকেলটাকে স্থির করে ফেলতে হবে এবং ভেহিকেলের ওপর একটা সিউডো ফোর্স, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স লাগবে। সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে লাগবে? রেডিয়াস অফ কার্ভেচার বরাবর সেন্টারের অপোজিটে। তো এইভাবে, এবং তার ভ্যালু কীরকম হবে? তার ভ্যালু হবে মাস অফ দ্য পার্সনের ওপরে যদি আমি ধরি, বা গাড়ির ওপরে ধরি, তার মাস অফ দ্য কার, মাস অফ দ্য অবজেক্ট ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য রোটেটিং ফ্রেম। রোটেটিং ফ্রেম এখানে কি? রোটেটিং ফ্রেম এখানে হচ্ছে কার বলতে রোলার কোস্টারের যে ভেহিকেলটা রয়েছে। তাহলে তার অ্যাক্সেলারেশন কোন দিকে রয়েছে? তার অ্যাক্সেলারেশন সেন্টার বরাবর রয়েছে এসি। তাহলে এখানেও লেখা যায় mv²/r। এখানে আর কিন্তু হচ্ছে, আর কি? আর হচ্ছে এখানে রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে? তো এই ক্ষেত্রেও আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স পেয়ে যাব সেক্ষেত্রে, এবং সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু হবে mv² রেডিয়াস অফ কার্ভেচার। সিমিলারলি গ্রাউন্ড ফ্রেমে দেখলে সেন্ট্রিপিটাল ফোর্স এবং সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু কত হবে? তার ভ্যালু হবে mv²/ROC। ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স। সুতরাং mv²/r বা ω²r এর জায়গায় শুধুমাত্র ROC বসে গেল। এবার এই দুটো কনসেপ্টের সাপেক্ষে এই অঙ্কটা এবার দেখে নেওয়া যাক। তাহলে দ্য রোলার কোস্টার ডিজাইনটা সাচ দ্যাট রাইডার্স এক্সপিরিয়েন্স ওয়েটলেসনেস, তার মানে রাইডারের ওপরে নর্মাল রিয়াকশন শূন্য হতে হবে। অ্যাজ দে গো ডাউন দ্য টপ অফ দ্য হিল হুজ রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে 20 মিটার, দ্য স্পিড অফ দ্য কার অফ দ্য হিল ইজ বিটুইন হাউ মাচ। তাহলে এক্ষেত্রেও আমরা দুটো পার্টে দেখে নিই, তাহলে এখানেই করে নেওয়া যায়। প্রথমে যদি আমি গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে দেখি, তাহলে দেখতে পাবো কি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের দরকার হবে। এবার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা কে যোগান দিচ্ছে? তাহলে এঁকে নেওয়া যাক সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কে দিচ্ছে। এটা হচ্ছে ভেহিকেলের ওপরে কি ফোর্স প্রযুক্ত হচ্ছে? নিচের দিকে লাগছে mg, ওপর দিকে লাগছে নর্মাল রিয়াকশন। এটা আমরা ভেহিকেল না, সরি, ভেহিকেলের মধ্যে থাকা পার্সনের সাপেক্ষে দেখছি, কারণ রাইডার্স বা পার্সন ফিল করছে। তাহলে পার্সন সে গাড়ির মধ্যে বসে আছে। গ্রাউন্ড ফ্রেমে দেখলে গাড়িটা একটা ভার্টিক্যাল সার্কেল, মানে এরকম একটা সার্কুলার পাথ এভাবে মুভ করছে ওই বিন্দুতে দাঁড়িয়ে, তারপরে সার্কেলটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তাহলে তার উপরে নিচের দিকে প্রযুক্ত হচ্ছে mg, ওপর দিকে প্রযুক্ত হচ্ছে n, এবং কি লিখতে পারি আমি এখানে? সেন্টার বরাবর, এই সেন্টার বরাবর যে ফোর্স, সেন্টার বরাবর ফোর্স কত? mg মাইনাস n। ঠিক আছে, এই দুটো কিন্তু ইকুয়াল করে ফেললে হবে না, কারণ আমার একটা সেন্ট্রিপিটাল ফোর্স আমার দরকার। তাহলে mg মাইনাস n ইকুয়ালস টু mv²/ROC। ঠিক আছে, এবার এখানে রাইডার যেহেতু ওয়েটলেসনেস ফিল করছে, সুতরাং আমরা n কে করবো 0, এবং এখান থেকে ক্যালকুলেট করে নিয়ে আমি v কে পাবো কত? v এর ভ্যালু পাবো √g × ROC। এবার এই ক্যালকুলেশনে আসছি। আগে আমি রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখেছি, যে কোনো আমি অঙ্ককে গ্রাউন্ড ফ্রেম এবং রোটেটিং ফ্রেম উভয় সাপেক্ষেই দেখে নেওয়া যায়। রোটেটিং ফ্রেমে কী পাবো? রোটেটিং ফ্রেমে পাবো যে যখন ব্যক্তিটি রয়েছে, ব্যক্তিটি গাড়ির মধ্যে বসে রয়েছে, গাড়ির অ্যাক্সেলারেশন কত? গাড়ির অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে, অর্থাৎ সেন্টারের দিকে। এই সেন্টারের দিকে গাড়ির অ্যাক্সেলারেশন হচ্ছে এসি, দ্যাট ইজ v²/ROC। এবং ব্যক্তির মাস যদি m হয়, ব্যক্তির ওপরে কী কী ফোর্স সেখানে লাগছে? ব্যক্তির ওপরে একটা ফোর্স লাগছে নর্মাল রিয়াকশন ওপর দিকে। দেন এই অ্যাক্সেলারেশন অফ দ্য কার, এটা অ্যাক্সেলারেশন অফ দ্য এসি, লিখে ACR এরকম করে লিখি। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য কার, এটা হচ্ছে কার, যে রোলার কোস্টারের ভেহিকেলটা। তার নিজস্ব অ্যাক্সেলারেশন থাকলে আমি যদি কারের মধ্যে, অর্থাৎ রোটেটিং ফ্রেমের মধ্যে বসি, তাহলে একটা ফোর্স লাগবে সিউডো ফোর্স, সেটাই হচ্ছে এক্ষেত্রে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু দাঁড়াবে m × v²/ROC, এবং একটা লাগবে mg নিচের দিকে। এবার যেহেতু রোটেটিং ফ্রেমে দাঁড়িয়ে আছে, অর্থাৎ গাড়ির সাপেক্ষে ব্যক্তিটি স্থির অবস্থা এবং ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় রয়েছে, তাহলে আমরা লিখতে পারি কি? যে n প্লাস সিউডো ফোর্স ইকুয়ালস টু mg। এবার এক্ষেত্রেও দেখো, আমি যদি n কে 0 করে ফেলি, তাহলে আমি কি পাবো? v ইকুয়ালস টু mm ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে g × ROC তার হোল √। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। কি বলেছে? g এর ভ্যালু 10 ধরে নাও, রেডিয়াস অফ কার্ভেচার 20 দিয়েছে, তো দিস উইল বি √10 × 20, তাহলে √200, তার মানে হচ্ছে 10√2 এত মিটার পার সেকেন্ড। তো √2 মানে হচ্ছে 1.4,
1.414, সো আনসার দাঁড়াবে কত 14.14 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার কি বলেছে এখানে, দ্য স্পিড অফ দ্য কার টপ অফ দ্য হিল বিটুইন, কত বেরোচ্ছে আনসার 14.14 মিটার পার সেকেন্ড, সো দ্যাট ইজ বিটুইন 14 মিটার অ্যান্ড 15 মিটার পার সেকেন্ড। তাহলে সি হচ্ছে আনসার। তাহলে অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল। এখানে দুটো কনসেপ্ট আমরা পড়লাম, ওয়েটলেসনেস দ্যাট ইজ নর্মাল রিয়াকশন ইকুয়াল টু 0 এবং রেডিয়াস অফ কার্ভেচার, সার্কুলার মোশনকে যে কোনো কার্ভ লিনিয়ার মোশনের মধ্যেও ফেলে দেওয়া যায়। এবং আমরা দেখলাম যে রাউন্ড ফ্রেমের সাপেক্ষে দেখলে সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য আমরা লিখতে পারি যে নেট সেন্ট্রিপিটাল ফোর্স কীরকম হবে, mg মাইনাস এন। এমজি কেন নিলাম প্রথমে, কারণ সেন্টারের দিকে, নিচের দিকে সেন্টার, তো নিচের দিকের ফোর্স মাইনাস ওপর দিকের ফোর্স, সেটা নেট যে ফোর্সটা সেটা আমার mv²/r তার সাপ্লাই দিচ্ছে। আর রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখলে যে নেট ওপর দিকের ফোর্স কি নর্মাল রিয়াকশন এবং সিউডো ফোর্স দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা ব্যালেন্স করছে কাকে, এমজিকে। উভয় ফর্মুলা থেকেই আমরা ভেলোসিটির ভ্যালু এভাবে ক্যালকুলেট করলাম। এরপরের অঙ্ক দেখে নেওয়া যাক। A tube of length L is filled completely with an incompressible liquid of mass M and closed at both the ends. The tube is then rotated in a horizontal plane about one of its end with an uniform angular velocity omega. The force exerted by the liquid at the other end is, তাহলে এরকম একটা লিকুইড, এরকম একটা টিউব যার বোথ এন্ড ক্লোজ করে দেওয়া হয়েছে, তার ভেতরে একটা এম মাসের লিকুইড নেওয়া হয়েছে, ইনকম্প্রেসিবল লিকুইড, এর লেন্থ হচ্ছে এল, এবং এই পুরো টিউবটাকে অ্যাবাউট ওয়ান অফ ইটস এন্ড একটা হরাইজন্টাল প্লেনের মধ্যে ঘোরানো হয়েছে। ঠিক আছে, এখানে কেবলমাত্র ঘোরানো হয়েছে, অন্য কোনো সারফেসের ওপর দেওয়া নেই, সুতরাং আমরা কোনো ফ্রিকশন ফোর্সের ক্যালকুলেশন করব না। এবার দেখে নেওয়া যাক, অ্যাঙ্গুলার ভেলোসিটির ম্যাগনিটিউড দেওয়া আছে ওমেগা, দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য লিকুইড অ্যাট দ্য আদার এন্ড ইজ হাউ মাচ। এবার প্রথমে আমি কাজ করি, প্রথমে আমি এটাকে রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখে নিই। তাহলে উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম, অর্থাৎ আমরা টিউবের উপরে দাঁড়িয়ে আছি এবং টিউবের সাপেক্ষে আমরা ভেতরে লিকুইডটাকে দেখছি, বা টিউবের ভেতরে থেকে লিকুইডটাকে দেখছি। ঠিক আছে, তাহলে এবার দেখো ভালো করে, লিকুইডের ওপরে বুঝতেই পারছো রোটেটিং ফ্রেম, তাহলে অ্যাক্সেলারেশন অফ দ্য লিকুইড বা অ্যাক্সেলারেশন অফ দ্য টিউব লিখি, রোটেটিং ফ্রেম টিউব হিসাবে ধরলাম, তো রোটেটিং ফ্রেম হচ্ছে আমার টিউব, তার সাপেক্ষে অ্যাক্সেলারেশন অফ দ্য টিউব কত হবে, অ্যাক্সেলারেশন অফ দ্য টিউব হচ্ছে ওমেগা² আর এর জায়গায় এল বসবে। এবার বুঝতেই পারছো, সুতরাং লিকুইডের ওপর একটা সিউডো ফোর্স তৈরি হবে, সিউডো ফোর্স হচ্ছে এইরকমভাবে, এই অ্যাক্সেলারেশনটা হচ্ছে সেন্ট্রিপিটাল, তাহলে সিউডো ফোর্স বা যেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে সেটা হচ্ছে বাইরের দিকে, তার ভ্যালু কত, মাস অফ দ্য লিকুইড ইন্টু অ্যাক্সেলারেশন অফ দ্য রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, এবার একে অপোজ করতে হবে, যেহেতু আমরা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখছি, সুতরাং তার ভেতরে যে লিকুইড কীরকমভাবে থাকবে, রোটেটিং ফ্রেমের সাপেক্ষে ইন ইকুইলিব্রিয়াম থাকবে। তাহলে আরেকটা ফোর্স দরকার হবে যেটা এই সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যালেন্স করবে, সেই ফোর্সটাই কি, সেই ফোর্সটাই হচ্ছে এই টিউবের যে আদার এন্ড সেটা লিকুইডের ওপর এক্সার্ট করবে। ঠিক আছে, তাহলে একে আমরা লিখলাম ফোর্স অফ টিউব অন লিকুইড দ্যাট উইল বি ইকুয়ালস টু m²L, তার ম্যাগনিটিউড। ঠিক আছে, এবার এখানে কিন্তু অন্য কোশ্চেনটা দিয়েছে, এখানে বলেছে যে ফোর্স এক্সার্টেড বাই দ্য লিকুইড অ্যাট দ্য আদার এন্ড। তাহলে এখানে আমরা নিউটনের থার্ড ল লাগাবো। নিউটনের থার্ড ল কি বলছে, থার্ড ল বলছে যে ফোর্স বাই লিকুইড অন দ্য টিউব is equals to minus of force of টিউব অন দ্য লিকুইড, এবং এদের বুঝতেই পারছো এদের ম্যাগনিটিউড তো সেমই হবে, এবং ম্যাগনিটিউডটাই আমাকে বের করতে হবে। তাহলে এই ম্যাগনিটিউডটা আমাকে বের করতে হবে ইকুয়ালস টু ফোর্স অফ টিউব অন দ্য লিকুইড অ্যান্ড দ্যাট ইজ ক্যালকুলেটেড অ্যাজ m²L। তাহলে আনসার হবে কত, mL², অপশন নাম্বার ডি। এবার এটা আমরা করলাম রোটেটিং ফ্রেমের সাপেক্ষে, এখানে m²L কি, এটা হচ্ছে একটা সিউডো ফোর্স, বা এক্ষেত্রে আমরা সার্কুলার মোশন যাকে বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার এই একই অঙ্ককে আমরা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ফ্রেমে দেখতে পারি। তাহলে এরকম টিউব রয়েছে, টিউবের মধ্যে মাস এম, লেন্থ হচ্ছে এল, আর ওমেগা হচ্ছে এর অ্যাঙ্গুলার স্পিড, এবং এটা একটা হরাইজন্টাল সার্কেলে এইভাবে ঘুরছে। ঠিক আছে, তাহলে গ্রাউন্ড ফ্রেমে দেখলে আমরা কী কী দেখতে পাবো, ভালো করে দেখো। গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে দেখলে আমরা, যেহেতু লিকুইডটা টিউবের মধ্যে রয়েছে এবং এটা ইনকম্প্রেসিবল, সুতরাং লিকুইডটাও কেউ ঘুরতে দেখবো, এই ভেতরে যে লিকুইডটা রয়েছে লিকুইডকেও আমরা এই টিউবের মধ্যে থেকে এই ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে ঘুরতে দেখবো, রাইট। এবার আদার এন্ড, এই এন্ডের যে লিকুইড, এই এন্ডে ধরা যাক লিকুইডের একটা পার্টিকেলকে কনসিডার করো, রাইট। তো এই এন্ডের লিকুইডের জন্য
রেডিয়াস অফ সার্কুলার মোশন কত হবে, এল হবে। তাহলে তার উপরে সার্কুলার মোশনে যেহেতু ঘুরছে তার মধ্যে একটা কি থাকতে হবে, সার্কুলার মোশন কে দেয়, সেটা একটা সেন্ট্রিপিটাল ফোর্স দেয়। সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে সার্কুলার মোশনের কারণ। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স on liquid at the other end of tube, তার ভ্যালু কত দাঁড়াবে, m মাস অফ দ্য লিকুইড ইন্টু কত, m ওমেগা স্কোয়ার এল। ঠিক আছে, এবার m ওমেগা স্কোয়ার এল এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এবার আমরা কি জানি, সেন্ট্রিপিটাল ফোর্স কোনো অন্যরকম কোনো ফোর্স নয়, যে কোনো রিয়েল ফোর্স সেটাই সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দেয়। ঠিক আছে, তাহলে এটা সাপ্লাই কি করবে, এটা সেন্ট্রিপিটাল ফোর্স ইজ অ্যাক্টেড অ্যাজ বাই কে, কোন ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে কাজ করবে, সেটা হচ্ছে এই টিউবের অপর প্রান্তটা এই লিকুইডের ওপর যে পরিমাণ ফোর্স দিচ্ছে সেটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে ফোর্স অফ টিউব টি মানে আদার এন্ড অফ দ্য টিউব অন লিকুইড। এবং এখান থেকে তোমরা পাচ্ছ নিউটনের থার্ড ল যদি লাগাই তাহলে দেখতে পাচ্ছ এই ফোর্সটাই কিছুই না, এই ফোর্সটা হচ্ছে নাথিং বাট দ্য রিয়াকশন বা প্রতিক্রিয়া বল অফ ফোর্স অফ লিকুইড অন দ্য টিউব। এদের শুধুমাত্র আমি ম্যাগনিটিউড নিলাম, অবশ্যই এটা একে অন্যের বিপরীতমুখী, তো মাইনাস সাইন লাগতো, আমি শুধু ম্যাগনিটিউড নিলাম এবং সেটাই আমাকে জিজ্ঞাসা করেছে। ফোর্স এক্সার্টেড বাই দ্য লিকুইড অ্যাট দ্য আদার এন্ড, তার ভ্যালু হবে ml ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে যে কোনো এরকম অঙ্ককে, আবার বলছি যে ইউনিফর্ম সার্কুলার মোশন ডাইনামিক্সের যে কোনো অঙ্ককে আমরা গ্রাউন্ড ফ্রেম এবং রোটেটিং ফ্রেম উভয়ের সাপেক্ষেই করতে পারি। এরপরের অঙ্কটা খুব সহজ, থিওরিটিক্যাল কোয়েশ্চেন বলেছে ওয়েন মিল্ক ইজ চার্নড ক্রিম গেটস সেপারেটেড ডিউ টু, আচ্ছা এক্ষেত্রে তোমরা বলতে পারো, এক্ষেত্রে উত্তর বুঝতেই পারছো, সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স হবে। এবং এটাও তোমরা মনে করতে পারো যে সেন্ট্রিপিটাল ফোর্স না, আসলে সেন্ট্রিপিটাল ফোর্স নতুন কোনো ফোর্স নয়, তো আইদার ফ্রিকশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স আনসার হতে পারতো। তো এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, স্ট্রেট ফরওয়ার্ড, এর আনসার বুঝতেই পারছো সেন্ট্রিফিউগাল ফোর্স হবে, জানার কথা। কিন্তু আমরা যে সমস্ত কনসেপ্ট এতক্ষণ পর্যন্ত পড়লাম তার লাইটে এই কোয়েশ্চেনটা একটু কনফিউজিং হয়ে যেতে পারতো। তাহলে এখানে ভালো করে দেখো, যখন মিল্ক চার্ন করা হয় তখন কি হয়, মিল্কের মধ্যে বিভিন্ন পার্টিকেল থাকে, কোনোটা হেভিয়ার পার্টিকেল, কোনোটা লাইটার পার্টিকেল। ক্রিম হচ্ছে হেভিয়ার পার্টিকেলগুলো আলাদা হয়ে যায়। তো হেভিয়ার পার্টিকেল গেট সেপারেটেড, তার মানে হেভিয়ার পার্টিকেলের সাপেক্ষে আমরা দেখব। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কটার কি, হেভিয়ার পার্টিকেল মানে ক্রিম, তার সাপেক্ষে আমরা দেখব। তাহলে তার সাপেক্ষে কীরকম দেখতে হবে, যখন মিল্কে চার্ন করা হয় তার মানে কি এখানে হেভিয়ার পার্টিকেল রয়েছে, লাইটার পার্টিকেল রয়েছে, এভাবে ঘোরানো হচ্ছে মিল্কে। ঠিক আছে, তাহলে হেভিয়ার পার্টিকেলগুলোর ওপরে কীরকম ফোর্স লাগবে, হেভিয়ার পার্টিকেলের সাপেক্ষে, রোটেটিং ফ্রেমের সাপেক্ষে। ঠিক আছে, এরকম দুধের কন্টেনার, তার ভেতরে বসে গিয়ে আমি দেখছি, তার ভেতরে বসে গিয়ে কী দেখবো, এই হেভিয়ার পার্টিকেলটা স্থির ইকুইলিব্রিয়ামে রয়েছে এবং তার উপরে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে কি mv স্কোয়ার বাই আর বা m ওমেগা স্কোয়ার আর। এটা কোন ধরনের ফোর্স, এটা হচ্ছে সিউডো ফোর্স এবং এটা কি সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এর আনসার হচ্ছে বি, সেন্ট্রিফিউগাল ফোর্স। যেহেতু বলেছে ক্রিম গেট সেপারেটেড, ক্রিমের সাপেক্ষে আমরা যদি দেখি তাহলে তার উপর কোন ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, সেই ফোর্স হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। অ্যাকচুয়ালি যদি আমরা গ্রাউন্ড ফ্রেমে দাঁড়িয়ে দেখতাম তখন দেখতাম যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কিছু হয় না, রিয়াল ফোর্স হয়। রিয়াল ফোর্স কীরকম হতে হবে, সেন্ট্রিপিটাল ফোর্স হতে হবে, এবং সেন্ট্রিপিটাল ফোর্স কোনো নতুন কোনো ফোর্স নয়। তাহলে সেক্ষেত্রে কীরকম ফোর্স কাজে লাগবে, সেক্ষেত্রে আইদার ফ্রিকশনাল ফোর্স অথবা এই কন্টেনারের দ্বারা প্রযুক্ত এই পার্টিকেলের ওপরে, হেভিয়ার পার্টিকেল ক্রিম পার্টিকেলের ওপরে যে প্রযুক্ত নর্মাল রিয়াকশন। ঠিক আছে, তাহলে এটার আনসার এক্ষেত্রে হবে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেহেতু এখানে ক্রিমের সাপেক্ষে এই ব্যাপারটাকে দেখতে হবে। এবং এরপরের তিনটে অঙ্ক, একটা সার্কুলার ট্র্যাকে কারের মোশনের অঙ্ক এবং তার সেই মোশনের ডাইনামিক্স, অর্থাৎ সেই কারের ওপরে অ্যাপ্লাইড ফোর্সগুলো এবং সেখান থেকে গাড়ির ম্যাক্সিমাম মিনিমাম ভেলোসিটি কীরকম হবে, মিনিমাম স্পিড কীরকম হবে, গাড়ি কোন দিকে স্লাইড করবে সেই স্পিড থেকে এক্সিট করলে বা সেই স্পিডের চাইতে মিনিমাম স্পিডের চাইতে কম স্পিড নিয়ে ছুটলে, সেইগুলো আমরা এই তিনটে কোয়েশ্চেনে দেখব। যদিও এই তিনটে কোয়েশ্চেনের সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমি একটা ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে করব এবং সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর কার্ড অংশে, ডেসক্রিপশনে এবং টপ কমেন্টে অ্যাড করে দেবো। আপাতত এই ভিডিওর জন্য আমরা এই তিনটে কোয়েশ্চেনের যে স্পেসিফিক আলোচনা সেখানে লিমিটেড রাখবো। এখানে স্লাইডিং বা আরও কী কী কেস হতে পারে সেইগুলো নিয়ে ডিসকাশন বিশদে করছি না। তাহলে এই কোয়েশ্চেনে কি বলেছে, আ কার অফ মাস m ইজ মুভিং অন আ লেভেল সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস r। তাহলে একটি গাড়ি একটা লেভেল সার্কুলার ট্র্যাক মানে একটা হরাইজন্টাল ট্র্যাক বরাবর ছুটছে। তাহলে এই ট্র্যাকের সঙ্গে ট্র্যাকের সঙ্গে ট্যানজেন্সিয়ালি এর স্পিড হচ্ছে v,
ধরে নেওয়া যাক এই স্পিডটা কিন্তু হরাইজন্টাল প্লেনে রয়েছে, ঠিক আছে, ভার্টিক্যালি নেই, ওপর দিকে নেই, হরাইজন্টাল রয়েছে। আমরা একটা হরাইজন্টাল ট্র্যাককে দেখছি এবং এর রেডিয়াস হচ্ছে, ট্র্যাকের রেডিয়াস হচ্ছে r, ঠিক আছে। গাড়ির মাস হচ্ছে m। মিউএস রিপ্রেজেন্টস দ্য স্ট্যাটিক ফ্রিকশন, এখানে বলেছে স্ট্যাটিক ফ্রিকশনের কোফিসিয়েন্ট যেটা হচ্ছে মিউএস বিটুইন দ্য রোড অ্যান্ড দ্য টায়ার্স অফ দ্য কার, দেন দ্য ম্যাক্সিমাম স্পিড অফ দ্য কার ইন সার্কুলার মোশন ইজ গিভেন বাই হাউ মাচ। আচ্ছা, প্রথমে আমি অঙ্কটাকে রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখে নিই। তাহলে উইথ রেসপেক্ট টু রোটেটিং ফ্রেম, রোটেটিং ফ্রেম বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এখানে গাড়িটাকে বোঝানো হচ্ছে কার, অর্থাৎ গাড়ির ভিতরে বসে আছে এবং গাড়ির আমার সাপেক্ষে, অর্থাৎ গাড়ির ভিতরে বসে থাকা ব্যক্তির সাপেক্ষে আমি ক্যালকুলেশনসগুলো করছি। তাহলে কি কি ফোর্স প্রযুক্ত হবে বুঝতেই পারছো। রোটেটিং ফ্রেম রয়েছে, রোটেটিং ফ্রেমের অ্যাক্সেলারেশন কি, তাহলে রোটেটিং ফ্রেম বা রেফারেন্স ফ্রেম তার অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য কার, দ্যাট ইজ v²/r। এটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, সেন্টারের অভিমুখে কাজ করছে। সুতরাং রোটেটিং ফ্রেমে যদি বসে যাই তাহলে গাড়ির মধ্যে একটা সিউটো ফোর্স লাগবে, সেটা হবে সেন্ট্রিফিউগাল ফোর্স, তার ভ্যালু হবে mv²/R, ঠিক আছে। এবার mv²/r কে একটা ফোর্সকে ব্যালেন্স করতে হবে, কারণ রোটেটিং ফ্রেমের সাপেক্ষে কোনো গাড়ি তার নিজের সাপেক্ষে কীভাবে থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে ইকুইলিব্রিয়াম মেনটেন করবে কে, এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন, অর্থাৎ রোড এবং রাস্তার মধ্যে যে স্ট্যাটিক ফ্রিকশন সেটা গাড়িটাকে, এই গাড়ির ওপরে যে সিউডো ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে সেটাকে আটকাবে। সিউডো ফোর্স কী করছে, গাড়িটাকে বাইরের দিকে স্লাইড করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই প্রবণতাকে আটকাবে কে, প্রবণতাকে আটকাবে স্ট্যাটিক ফ্রিকশন। এক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন কেন ইউজ হচ্ছে, কাইনেটিক ফ্রিকশন কেন নয়, কারণ গাড়িটাতে মুভ করছে। খুব ভালো করে দেখো, গাড়িটা মুভ করলেও গাড়ির যে রেডিয়াস, সার্কুলার ট্র্যাকের রেডিয়াস সেটা কনস্ট্যান্ট থাকে। সুতরাং সেন্টার যদি সি হয়, গাড়ি এবং সেন্টারের মধ্যে কিন্তু কোনো ভেলোসিটি রিলেটিভ মোশন নেই, ঠিক আছে। সুতরাং যদি আমি রেডিয়াল ডিরেকশনে দেখি, ঠিক আছে, রেডিয়াল ডিরেকশনে কিন্তু রাস্তা এবং গাড়ির মধ্যে কোনো রিলেটিভ মোশন নেই। সুতরাং এক্ষেত্রে রিলেটিভ মোশনের টেন্ডেন্সি রয়েছে ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স, এবং তাকে আটকাচ্ছে যে ফ্রিকশন সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য আমরা লিখতে পারি স্ট্যাটিক ফ্রিকশন Fs = mv²/r। এখানে এটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু নয়, এটা জাস্ট স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু। ভি যদি 0 হয়, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু 0 হবে। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে একটা স্টেট সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, ঠিক আছে। এখানে কিন্তু ডাইরেক্ট μn বা μmg বসিয়ে দিলে হবে না। এবার আমরা জানি কি, স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টিং এবং স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু সবসময় <= স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু হয়। সেই ম্যাক্সিমাম ভ্যালুর পরিমাণ কত, দ্যাট ইজ μs × n। এক্ষেত্রে যেহেতু ইকুইলিব্রিয়াম রয়েছে, সুতরাং ওপর দিকে, গাড়ির ওপর দিকে n, নিচের দিকে mg, এই দুটো ইকুইলিব্রিয়ামে থাকবে। সুতরাং n = mg। তাহলে সেই ভ্যালু বসালে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু দাঁড়াচ্ছে μs × mg। তাহলে আমি যদি ভ্যালুগুলো পুট করে দিই, সেন্টিপিটাল ফোর্সকে Fs ব্যালেন্স করছে, দ্যাট শুড বি <= μs mg। তাহলে আমরা কি পাবো, ভেলোসিটির ভ্যালু পাবো শুড বি <= √μs rg। এবার এখানে বলেছে যে ম্যাক্সিমাম স্পিড চেয়েছে, সুতরাং ম্যাক্সিমাম স্পিড আমি লিখতে পারি √μs rg। তাহলে অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। এই প্রশ্নটিতেও গ্রাউন্ড ফ্রেমে কেমন করে করতে হয় সেটা দেখিয়ে নেওয়া যাক। উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ফ্রেম, আমরা মোটামুটি সমস্ত অঙ্কই গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে এবং রোটেটিং ফ্রেম উভয়ের সাপেক্ষে করে দেখলাম। তাহলে গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে আর হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে গাড়ি, এটা একটা হরাইজন্টাল সার্কুলার পাথে চলছে, আর এখানে ফ্রিকশন কাজ করছে, স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে। তাহলে এবার দেখো, স্ট্যাটিক ফ্রিকশনটা আমি এখনই লিখছি না, এবার দেখে নাও। গ্রাউন্ড ফ্রেমে দেখলে কি দেখবো, গাড়িটিকে আমি এরকম সার্কুলার ট্র্যাকে মুভ করতে দেখবো, তার ভেলোসিটি হচ্ছে ভি, স্পিড হচ্ছে ভি, ভিটা হচ্ছে হরাইজন্টাল বরাবর, এটা কিন্তু ওপর দিকে নেই, হরাইজন্টাল বরাবর এই সার্কুলার ট্র্যাকের সঙ্গে ট্যানজেন্সিয়ালি রয়েছে, এটা হচ্ছে ট্যানজেন্সিয়াল স্পিড। এবার যদি গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে গাড়িটিকে মুভ করতে দেখি একটি সার্কুলার পাথে, তাহলে আমার একটা রিকোয়ারমেন্ট থাকবে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, এবং সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু দাঁড়াতে হবে mv²/r। এবার সেন্ট্রিপিটাল ফোর্স কোনো নতুন কোনো ফোর্স নয়, সেটাকে কোনো একটা রিয়াল ফোর্সকে যোগান দিতে হবে। আনুভূমিকভাবে কোন ফোর্স রয়েছে, আনুভূমিকভাবে একমাত্র ফোর্স হতে পারে ফ্রিকশন ফোর্স, এবং গাড়িটি যেহেতু স্থির ব্যাসার্ধের বৃত্তপথে মুভ করছে, সুতরাং এই ফ্রিকশন হবে স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে দিস উইল বি = Fs। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা আমি একবারে করে দিচ্ছি, বারবার লেখার দরকার নেই, এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। রোটেটিং ফ্রেমের জন্য mv²/r ছিল কি, এটা ছিল সেন্ট্রিফিউগাল ফোর্স, তাকে ব্যালেন্স করছিল স্ট্যাটিক ফ্রিকশন। রাউন্ড ফ্রেমে দেখলে mv²/r হচ্ছে রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স, তাকে সাপ্লাই করছে স্ট্যাটিক ফ্রিকশন, এবং তারপরে একইভাবে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর চাইতে কম হতে হবে। তারপর ইকুয়েশন সলভ করে তোমরা ম্যাক্সিমাম স্পিডের এই ভ্যালুটা পেয়ে যাবে। এবার যদি এই স্পিড
যদি ভিম্যাক্সের চাইতে মানে বেশি হয়ে যায়, এক্সিট করে, তাহলে কীরকমভাবে গাড়িটা কোন দিকে স্লাইড করবে বা স্লিপ করবে সেই সংক্রান্ত আলোচনা আমরা এই ব্যাপারে যে ডেডিকেটেড ভিডিও বানাবো সার্কুলার ট্র্যাকে গাড়ির মোশন নিয়ে এবং মোশনের ডাইনামিক্স নিয়ে, সেখানে আলোচনা করা যাবে। এরপরের দুটো কোয়েশ্চেন্স ব্যাংকিংয়ের ওপরে, তাহলে দেখে নেওয়া যাক। A car of mass 1000 kg negotiates a banked curve of radius 90 meter on a frictionless road. এখানে শুধুমাত্র ব্যাংকিং ইউজ হয়েছে, কোনো ফ্রিকশন অ্যাড করা হয়নি। If the banking angle is 45 degree, the speed of the car is how much? তাহলে ব্যাংকিং কী জিনিস, খুব ছোট করে বলতে গেলে কোনো রাস্তাকে একদিকে বেশি ঢালু করে দেওয়া হয়, অর্থাৎ একদিকে রাস্তা হরাইজন্টাল থাকে, কিন্তু তার একদিকের যদি একটুখানি হাইটে এলিভেট করে দেওয়া হয় তাহলে রাস্তাটা এরকম হয়, এবং রাস্তাটা কীরকম, কার্ভ ট্র্যাক, সার্কুলার ট্র্যাক, একে একদিক বরাবর একটু উঁচু করে দেওয়া হলো, অথবা বলা যায় যে একদিকে ঢালু করে দেওয়া হলো, ঠিক আছে। এবং এই অ্যাঙ্গেলকে বলা হয় ব্যাংকিং অ্যাঙ্গেল। তাহলে আমরা এটা প্রস্থচ্ছেদ বরাবর রাস্তায় দেখলে একটা নততলের মতো দেখতে পাবো, এবং এখানে গাড়িটি ছুটছে। তাহলে গাড়িটা একটা রেডিয়াস বরাবর ছুটবে এইরকম। এই নততলটা যদি আমরা এটাকে আরেকটু ভালো করে রাখি, নততল তো না, এটা হচ্ছে একটা কার্ভ ট্র্যাক, তো সেই ট্র্যাকের একটা রেডিয়াস রয়েছে, সেই রেডিয়াস বরাবর গাড়িটা রয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখে নিই, আচ্ছা আগের অঙ্কে আমি গ্রাউন্ড ফ্রেম করিনি, তো একই সঙ্গে দুটো করে দেওয়া যাবে। রোটেটিং ফ্রেমের সাপেক্ষে যদি দেখি, এখানে রোটেটিং ফ্রেম বলতে গাড়িটাকে বোঝানো হচ্ছে, কার। তাহলে এখানে লিখে দেওয়া যাক গাড়িটার উপরে কী কী ফোর্স অ্যাপ্লাইড হবে। একটা হচ্ছে রোটেটিং ফ্রেমের উপরে রয়েছে, সুতরাং একটা সিউডো ফোর্স হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, তার ভ্যালু হচ্ছে mv²/r। আমি এখানে ডাইরেক্ট লিখলাম v²/r হচ্ছে রোটেটিং ফ্রেমের অ্যাক্সেলারেশন ইন্টু মাস অফ দ্য কার, এম করলাম, ঠিক আছে। আচ্ছা, আর কি ফোর্স কাজ করছে, আর নর্মাল ডিরেকশন কাজ করছে। এই নততলের মতো ভাবতে পারো, বেসিক্যালি এটা রোডের সঙ্গে নর্মাল ডিরেকশন, এবং নিচের দিকে উল্লম্বভাবে নিচের দিকে mg। এবার আমরা কম্পোনেন্টে ভাঙবো, কাকে, এনকে কম্পোনেন্টে, দুটো কম্পোনেন্টে ভেঙে ফেলা যায়। তাহলে এনকে আমরা একটা আনুভূমিক বরাবর এবং একটা উল্লম্ব বরাবর কম্পোনেন্টে ভাঙবো। তাহলে ভালো করে দেখো, এখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ব্যাংকিং অ্যাঙ্গেল থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা বলা যায় থিটা, ঠিক। তাহলে এখানে বরাবর লিখতে পারি কি, এন কস থিটা, এবং এই বরাবর লিখতে পারি এন সাইন থিটা। কেন এটা থিটা, এটা অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হবে থিটা, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, এই অ্যাঙ্গেল থিটা হলে বাকি অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা, আর এই অ্যাঙ্গেলটা হবে থিটা। তাহলে আমরা লিখতে পারি রোটেটিং ফ্রেমে যেহেতু ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে এন কস থিটা ব্যালেন্স করছে mg-কে, এবং এন সাইন থিটা ব্যালেন্স করছে mv²/r। তাহলে এখান থেকে লেখা যায়, আমাকে স্পিড চেয়েছে, সুতরাং v-কে আমি ওপরে রাখবো, সুতরাং v², এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আমি 2/1 করলাম। তাহলে v²/rg ইকুয়ালস টু ট্যান থিটা, এবং v হচ্ছে √rg ট্যান থিটা। এবার যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, আর এর ভ্যালু হচ্ছে 90 মিটার, জিকে 10 ধরে নিচ্ছি, 45 ডিগ্রি, ট্যান 45 হচ্ছে 1। এবং এখানে দেখতে পাচ্ছ যে এই ইকুয়েশনে এই মাসের কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই। তাহলে √90 × 10 × tan 45, দ্যাট ইজ √900, দ্যাট ইজ 30 মিটার পার সেকেন্ড। তাহলে এর আনসার দাঁড়াচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এখানে আরেকবার বলছি, এই ভেলোসিটির চাইতে বেশি বা কম হলে কেমনভাবে স্লাইড করবে গাড়িটা, সেই বিষয়ে এই ভিডিওতে আমি ডিসকাস করছি না। এবার এই একই অঙ্ককে আমরা গ্রাউন্ড ফ্রেমের সাপেক্ষে দেখে নিই, এবং গ্রাউন্ড ফ্রেমে আমি শুধুমাত্র এই ব্যাংকড রোডের প্রস্থচ্ছেদের ছবি আঁকছি, সেটা একটা নততলের মতো হবে। গাড়িটি এরকমভাবে রয়েছে, এবং গাড়িটি একটা সার্কুলার ট্র্যাক কভার করছে, তাহলে তার রেডিয়াস হচ্ছে r, ঠিক। গাড়ির মাস হচ্ছে m। তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে দেখলে কী কী ফোর্স কাজ করছে, একটা ফোর্স হচ্ছে mg, আর একটা ফোর্স হচ্ছে এন, নর্মাল রিয়াকশন নততলের সঙ্গে পারপেন্ডিকুলারলি রয়েছে। এখানে কোনো সেন্ট্রিফিউগাল ফোর্স নেই, যেহেতু গ্রাউন্ড ফ্রেম হচ্ছে একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এবার এনের ক্ষেত্রে আবার আমরা দুটো কম্পোনেন্ট আঁকবো, একটা কম্পোনেন্ট এই বরাবর, এই অ্যাঙ্গেলটা বলেছি থিটা হয়, তাহলে এটা হচ্ছে এন কস থিটা, এই বরাবর কম্পোনেন্ট পাবো এন সাইন থিটা। এবার নততল বরাবর, নততলের পারপেন্ডিকুলার ডিরেকশন, একদম ভূমির সঙ্গে পারপেন্ডিকুলারলি, এন কস থিটা ইকুয়ালস টু mg হবে, যেহেতু গাড়িটা এই রোডের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে, এবং যে এন সাইন থিটা এই কম্পোনেন্টটা যোগান দেবে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্সে। তাহলে এন সাইন থিটা উইল বি ইকুয়ালস টু সেন্ট্রিপিটাল ফোর্স কত হয়, mv²/r। এবার এখান থেকে দেখো, এটা হচ্ছে সেম ইকুয়েশন পেলাম।
এরপর এখান থেকে একই জিনিস পাবো ভি ইকুয়ালস টু আর জি আন্ডার রুট অফ আর জি ট্যান থিটা। এক্ষেত্রে এটা আমরা যেরকম ব্যাংকিং ইউজ করলাম সেটা হচ্ছে তাকে বলা হয় স্মুথ ব্যাংকিং। এবং স্মুথ ব্যাংকিং একটা জিনিস বলে রাখতে পারি যে স্মুথ ব্যাংকিং এর ক্ষেত্রে ভেলোসিটির ভ্যালুটা কনস্ট্যান্ট হয়, সেটা ব্যাংকিং অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে এবং কোন সার্কুলার ট্র্যাকে এই গাড়িটা আবর্তিত হচ্ছে সেই সার্কুলার ট্র্যাকে রেডিয়াসের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এটা একটা ফিক্সড ভ্যালু আমরা পেলাম। এটা খুব একটা প্র্যাকটিক্যাল কেস নয়। প্র্যাকটিক্যালি আমরা গাড়ির কোনো স্পিডকে এমনভাবে ইঞ্জিনিয়ার করতে পারি না যে সেটা কোনো রেঞ্জে একদম ফিক্সড থাকবে, কোনো রেঞ্জের মধ্যে বাড়বে বা কমবে না। সেই জন্য স্মুথ ব্যাংকিং খুব একটা প্র্যাকটিক্যাল কেস নয়। এবার প্র্যাকটিক্যাল কেস কি, এর পরের অঙ্ক দেখে নেওয়া যাক। প্র্যাকটিক্যাল কেস হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাংকিং এর কেস। প্র্যাকটিক্যাল ব্যাংকিং, সেখানে আমরা ব্যাংকিংয়ের কনসেপ্ট ইউজ করি, অর্থাৎ যেমন স্মুথ ব্যাংকিং দেখলাম, এবং সেই সঙ্গে ফ্রিকশন, রাস্তা এবং টায়ারের মধ্যে ফ্রিকশনের কনসেপ্টও ইউজ করি। এক্ষেত্রে ফ্রিকশন কি, স্ট্যাটিক ফ্রিকশন। গাড়িটা কোনো দিকে স্লাইড করে যাবে না, এমন হবে না যে গাড়িটা রাস্তা বরাবর এই ব্যাংক সারফেস বরাবর বাইরের দিকে স্লাইড করছে বা ভেতর দিকে স্লাইড করে যাচ্ছে, সেরকম হবে না, পিছলে যাবে না, এরকম অবস্থায় চলবে। সুতরাং স্ট্যাটিক ফ্রিকশন কাজে লাগানো হয়। এবার এই অঙ্কটা করে নেওয়া যাক। এবং প্র্যাকটিক্যাল ব্যাংকিংয়ের বিভিন্ন কেস রয়েছে, কোন দিকে স্লাইড করবে, কোন দিকে ফ্রিকশন লাগবে, ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু কী হবে, মিনিমাম ভ্যালু কী হবে, যদি ট্যান থিটার ভ্যালু মিউয়ের চাইতে বেশি হয় বা কম হয় সেক্ষেত্রে মিনিমাম ভ্যালু কেমন হবে, এই বিষয়ে আবার বলছি ডেডিকেটেড ভিডিওতে আলোচনা করা যাবে এবং সেই ভিডিওর লিঙ্ক আমি টপ কমেন্ট, ডেসক্রিপশন এবং এই ভিডিওর কার্ডে রিলেভেন্ট অংশে যোগ করে দেবো। এবার এই অঙ্কটা আমি শুধুমাত্র এই অঙ্কটা সাপেক্ষেই সলভ করবো, বাকি কেসগুলো আমি কনসিডার করবো না। কি বলেছে, আ কার ইজ নেগোসিয়েটিং আ কার্ভড রোড অফ রেডিয়াস আর, দ্য রোড ইজ ব্যাঙ্কড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলতে স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দ্য টায়ার্স অ্যান্ড দ্য টায়ার্স অফ দ্য কার অ্যান্ড দ্য রোড ইজ মিউ এস মানে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট, আর ম্যাক্সিমাম সেফ ভ্যালু, তার মানে এখানে ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক কীরকম হয়। আমরা এর আগের কেসে একটা জিনিস দেখে নেওয়া যেতে পারে এখান থেকেই, যদি ভেলোসিটির ভ্যালু আমরা রোটেটিং ফ্রেমের সাপেক্ষে দেখি, তাহলে ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াস টু ট্যান থিটা পাচ্ছি, এবং সেখান থেকে আর কি পাচ্ছি, ভি ইকুয়াস টু আন্ডার রুট অফ আর জি ট্যান থিটা। যদি এবার ভালো করে দেখো এই ভি স্কোয়ার কী দিচ্ছে, ভি স্কোয়ারটা সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু বাড়াচ্ছে। ভি যত বাড়বে সেন্ট্রিফিউগাল ফোর্স বাড়বে। সেন্ট্রিফিউগাল ফোর্স যদি খুব বেড়ে যায় তাহলে গাড়িটা কোন দিকে স্লাইড করবে, গাড়িটা আপওয়ার্ড স্লাইড করবে, এই কার্ভ রোড ধরে, ব্যাঙ্কড কার্ভ রোড বরাবর আপওয়ার্ডস, বা বলতে পারো যে কি এটা আউটওয়ার্ডস, এই সার্কুলার ট্র্যাকের আউটওয়ার্ড স্লাইড করে যাবে। তাহলে এখানে লেখা যায় যদি ইফ ভি ইজ গ্রেটার দ্যান আন্ডার রুট অফ আর জি ট্যান থিটা দেন দ্য কার উইল, এক্ষেত্রে কোনো ফ্রিকশন ছিল না সুতরাং আমি স্লিপ লিখছি, স্লিপ আউটওয়ার্ড বা বলতে পারো আপওয়ার্ড। আপওয়ার্ড কেন, এটা ব্যাংকিং, যেহেতু ব্যাংকিংয়ের প্রস্থচ্ছেদ হচ্ছে একটা নততলের মতো, নততল বরাবর ওপর দিকে পিছলে যাবে। ঠিক আছে, এবার এই কনসেপ্টটি ব্যাংকিংয়ের প্র্যাকটিক্যাল ব্যাংকিংয়ে ইউজ করা হয়। কি, প্রথমে একটা ভেলোসিটি ধরে নেওয়া হয়, কোনো একটা ব্যাংকিং যে রোডের করবো সেই রোডের জন্য একটা ভেলোসিটি ফিক্স করে নেওয়া হয়, তাকে বলে ভি নট, এবং ভি নটকে এমনভাবে ফিক্স করা হয় যাতে সেটা আন্ডার রুট অফ আর জি ট্যান থিটার মতো হবে। ট্যান থিটা হচ্ছে এখানে ব্যাংকিং অ্যাঙ্গেল, তাহলে এমনভাবে ব্যাংক করা হয় যাতে এইভাবেও লিখতে পারো যে যাতে ট্যান থিটা ইকুয়ালস টু ভি নট স্কোয়ার বাই আর জি এইরকম হয়। এই আর এর ভ্যালু আমরা জানি কোন একটা কার্ভ রোডের জন্য, ভি নটের ভ্যালুটাকে ফিক্স করা হয়, জি এর ভ্যালু জানি, সুতরাং সেই হিসাবে ব্যাংকিং অ্যাঙ্গেল প্রথমে ফিক্স করা হয়। এবার আমরা কি দেখেছি, যদি ভেলোসিটির ভ্যালু ভি নটের চাইতে বেড়ে যায় তাহলে গাড়িটা কোন দিকে, কার উইল, এক্ষেত্রে আমি দেখো লিখছি টেন্ড টু স্লাইড। কেন লিখছি বলছি, টেন্ড টু স্লাইড আউটওয়ার্ড অথবা আপওয়ার্ড। এবার আমি টেন টু স্লাইড, আগের অঙ্কতে আমি লিখলাম স্লিপ, এখানে টেন টু স্লাইড কেন লিখলাম, কারণ প্র্যাকটিক্যাল ব্যাংকিংয়ের জন্য আমরা দেখেছি ফ্রিকশনও অ্যাড করা হয়, ফ্রিকশন অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন। এবার পিছলে যাওয়ার চেষ্টা করলেই পিছলে যেতে পারবে না, ঘর্ষণ তাকে প্রতিহত করবে, স্থির ঘর্ষণ তাকে প্রতিহত করবে, সেই জন্য লিখলাম টেন টু স্লাইড, অর্থাৎ টেন্ডেন্সি, রিলেটিভ মোশনের টেন্ডেন্সি গাড়ির কোন দিকে, বাইরের দিকে, কার্ভ পাথের বাইরের দিকে, অথবা ব্যাংকিংয়ের যে নততল প্রস্থ, ব্যাংকিং রোডের যে প্রস্থচ্ছেদ যে নততল সেই সাপেক্ষে ওপর দিকে। ঠিক আছে, তাহলে তাকে প্রতিহত করবে ফ্রিকশন, সুতরাং ফ্রিকশনের ডিরেকশন কোন দিকে হবে, ফ্রিকশন অর্থাৎ এখানে কোন ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন উইল অ্যাক্ট কোন দিকে, ইনওয়ার্ডস বা ডাউনওয়ার্ডস, অর্থাৎ এই টেন্ডেন্সি অফ স্লাইডের অপোজিটে। ঠিক আছে, আমরা এখানে গ্রেটার দ্যান ভি নটের ভ্যালু কেন বের করছি, তার কারণ হচ্ছে আমাকে ম্যাক্সিমাম সেফ ভেলোসিটি বের করতে হবে, সুতরাং এটা তো হচ্ছে একদম ফ্রিকশনলেস ব্যাংকিংয়ের জন্য আমাকে ম্যাক্সিমাম ভ্যালু কত বাড়াতে পারি আমি ভেলোসিটি সেটা বের করতে হবে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক কীরকম হয়।
তাহলে এরকমভাবে গাড়ি রয়েছে এবং গাড়িটা একটা কার্ভ পাথে মুভ করছে। এটা কিন্তু একটা কার্ভ পাথ, এটা একটা রাস্তার আমরা প্রস্থচ্ছেদ কেবলমাত্র নিলাম। ঠিক আছে, এই কার্ভ পাথের রেডিয়াস হচ্ছে আর, ক্যাপিটাল আর হিসাবে ধরি। এবার আমরা রোটেটিং ফ্রেমের মাধ্যমেই করে নিচ্ছি এই অঙ্কটা। তারপর একবার বলে দেওয়া যাবে যদি গ্রাউন্ড ফ্রেমে কীরকম হয়। রোটেটিং ফ্রেম মানে এখানে হচ্ছে কার, তাহলে অ্যাক্সিলারেশন অফ দ্য কার হচ্ছে, এর ভেলোসিটি হচ্ছে, স্পিড হচ্ছে ভি, স্পিড ভি হচ্ছে, এটা কিন্তু ওপর দিকে নেই, এই নততল বরাবর পারপেন্ডিকুলার নেই, নততলের সঙ্গে ট্যানজেন্সিয়ালি রয়েছে এবং এই কার্ভ সারফেসের সঙ্গেও ট্যানজেন্সিয়ালি রয়েছে। ঠিক আছে, নততল বরাবর রয়েছে এবং কার্ভ সারফেসে ট্যানজেন্সিয়ালি রয়েছে। তাহলে এটাকে এখন লিখছি না, কারণ আমাকে ফোর্সগুলোকে লিখতে হবে এখানে। তাহলে এ কার হবে কত, v²/r। তাহলে এই গাড়িটার উপরে একটা সিউটো ফোর্স পড়বে, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা হচ্ছে এরকমভাবে। আচ্ছা, আর রিয়াল ফোর্স কী পড়ছে? রিয়াল ফোর্স পড়ছে একটা নর্মাল রিয়াকশন এন, একটা পড়ছে mg, আরেকটা পড়ছে কি ফ্রিকশন। দেখো ভালো করে, যত ভেলোসিটি, যত স্পিড আমি বাড়াবো তত mv²/r তার কম্পোনেন্ট নততল বরাবর গাড়িটাকে ওপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে ফ্রিকশন কোন দিকে লাগবে? ফ্রিকশন লাগবে ডাউনওয়ার্ডস। এবার এই ফ্রিকশনেরও এবার আমরা কম্পোনেন্ট ভাঙবো, কার কার কম্পোনেন্ট ভাঙবো সেটা মাথায় রাখতে হবে, এবং এর আনসারও আমি যখন ডেডিকেটেড ভিডিও বানাবো বলে দেবো যে আনসারগুলো মনে রাখতে হবে। তাহলে আমি রেডিয়াসটাকে মুছছি আপাতত, এবং আনসার কী করে মনে রাখবে সেটাও লিখে দিও সেখানে। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই বরাবর লেখা যায় fs cos থিটা, নিচের দিকে লেখা যায় fs sin থিটা। তাহলে ফ্রিকশনকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙলাম, দেন নর্মাল রিয়াকশনকে ভাঙবো, ওপর দিকে থাকবে n cos থিটা এবং এই বরাবর থাকবে n sin থিটা। ঠিক আছে, তাহলে নর্মাল রিয়াকশনকেও আমি ভেঙে নিলাম। এবার রোটেটিং ফ্রেমের সাপেক্ষে কোনো বস্তু ইকুইলিব্রিয়ামে থাকে, সেই বস্তু অর্থাৎ গাড়িটি নিজের সাপেক্ষে ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে আমি কি করব, ওপর দিকের ফোর্সগুলোকে নিচের ফোর্সের সঙ্গে ব্যালেন্স করব। তাহলে লিখতে পারি n cos থিটা, এভাবে লিখছি দেখো, n cos থিটা মাইনাস fs sin থিটা। এখানে কিন্তু ফ্রিকশনের ভ্যালু আমি ম্যাক্সিমাম ভ্যালু নেইনি। ঠিক আছে, আমি শুধুমাত্র প্রথমে ভেলোসিটি ক্যালকুলেট করবো, তারপরে তার ম্যাক্সিমাম করবো, ইকুয়ালস টু mg এবং n sin থিটা প্লাস fs cos থিটা ইকুয়ালস টু mv²/r। ঠিক আছে, এবার যেহেতু স্পিড বের করতে হবে, স্পিডকে ওপরে লিখছি, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আমি 2কে 1 দিয়ে ভাগ করলাম। তাহলে আমি কী পাচ্ছি, v²/rg ইকুয়ালস টু n sin থিটা প্লাস fs cos থিটা ডিভাইডেড বাই n cos থিটা মাইনাস fs sin থিটা। এবার ভালো করে দেখো, যদি আমি ভেলোসিটির ভ্যালু অর্থাৎ স্পিডের ভ্যালু বাড়াতে চাই, তাহলে n এর ভ্যালু তো বুঝতে পারছি চেঞ্জ হতে পারে, n সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, কিন্তু একই সঙ্গে ফ্রিকশনের ভ্যালু চেঞ্জ হবে। এক্ষেত্রে আমরা ফ্রিকশনের ভ্যালু নিয়ে বেশি কাজ করব, কারণ n এর ভ্যালু তো চেঞ্জ হয়ে কিছু একটা দাঁড়াবে, ফ্রিকশনের ভ্যালু চেঞ্জ হবে। ফ্রিকশনের ভ্যালু চেঞ্জ হয়ে কত ম্যাক্সিমাম হতে পারে, সেটা হচ্ছে ফ্রিকশনের ভ্যালু ম্যাক্সিমাম হয়ে হতে পারে, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে fs max। এবার fs max এর ভ্যালু কি হয়, fs max এর ভ্যালু হয় মিউ ইন্টু n। ঠিক আছে, মিউ এস ইন্টু n, রাইট। এবার যদি আমাকে ম্যাক্সিমাম ভেলোসিটির অর্থাৎ স্পিডের ম্যাক্সিমাম ভ্যালু পেতে হয়, তাহলে আমাকে fs এর ভ্যালু ম্যাক্সিমাম করতে হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি vmax²/rg ইকুয়ালস টু n sin থিটা প্লাস মিউ এস n cos থিটা ডিভাইডেড বাই n cos থিটা মাইনাস মিউ এস n sin থিটা। এবার এনগুলো ক্যান্সেল আউট হয়ে গেল। যদি আমরা উপর নিচে cos থিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাচ্ছি, tan থিটা প্লাস মিউ এস ডিভাইডেড বাই cos থিটা দিয়ে ওপর নিচে ভাগ করলাম। ঠিক আছে, ওপরেও cos থিটা দিয়ে ভাগ করলাম, নিচেও cos থিটা দিয়ে ভাগ করলাম, আর এখানে পাচ্ছি 1 মাইনাস মিউ এস tan থিটা। তাহলে এটাই হচ্ছে আমার vmax এর ভ্যালু, √rg, ওপরে থাকবে মিউ এস প্লাস tan থিটা আর নিচে থাকবে 1 মাইনাস মিউ এস tan থিটা। এবার আমি ডেডিকেটেড ভিডিওতে বানিয়ে দেখাবো কেমন করে এই ভ্যালুটা মনে রাখতে হবে, কারণ বুঝতেই পারছো ক্যালকুলেশনটা অত্যন্ত বড়। আমাকে এফবিডি আঁকতে হবে, তারপরে দুটো ইকুয়েশন লিখতে হবে, ফ্রিকশনের এবং নর্মাল রিঅ্যাকশন কম্পোনেন্টে ভাঙতে হবে, এবং তারপরে আবার কস দিয়ে ওপর নিচে ভাগ করে এই ভ্যালুটা আমরা পেলাম। তাহলে এখানে আনসার দাঁড়াবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, এছাড়াও
এই সেফ ভেলোসিটির মিনিমাম ভ্যালু কীরকম হয়, এদের মাঝে থাকলে বা এদের চেয়ে বেশি বা কমে গেলে গাড়িটা কোন দিকে পিছলে যাবে বা স্লাইড করবে, সেই সংক্রান্ত যাবতীয় জিনিস আবার বলছি একটা ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে বানাবো। আপাতত এই কোয়েশ্চেনের মাধ্যমে আমরা সার্কুলার মোশনের গতিবিজ্ঞান বা ডাইনামিক্সের পার্টটা শেষ করলাম। এরপরে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা যাবে।